আচ্ছা, আমাদের যে লাস্ট সেগমেন্টটা যেটা করব এই এইসিসি এসিসি পেপারটার, সেটা হচ্ছে এই সলিড স্টেট ডিভাইস সেমিকন্ডাক্টরস। তো এই সলিড স্টেট ডিভাইস সেমিকন্ডাক্টরস থেকে দেখেছি প্রশ্ন আসে, তো সেই কারণে এই পার্টটা করিয়ে দিতে চাইছি। পার্টিকুলারলি ডায়োড গুলো আমরা এখানে দেখব, আর এর বেশি কিছু না। তো সেমিকন্ডাক্টর কাদেরকে বলা হয়, সবার আগে কিছু বেসিক্স আইডিয়া দেওয়া রয়েছে এখানে। সেমিকন্ডাক্টর হচ্ছে ম্যাটেরিয়াল যাদের কন্ডাক্টিভিটিটা কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝে থাকে। কন্ডাক্টরস আমরা জানি পরিবাহী, যেগুলো গুড কন্ডাক্টরস, যার মধ্যে অনেকগুলো ফ্রি ইলেকট্রনস থাকে। ইনসুলেটর হচ্ছে যাদের মধ্যে ফ্রি ইলেকট্রনস থাকে না। আর সেমিকন্ডাক্টর যারা আছে তাদের কন্ডাক্টিভিটিটা এই কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝামাঝি থাকে, তাহলে তারা গুড কন্ডাক্টরসও নয় আবার ব্যাড কন্ডাক্টরও নয়, তাই জন্য এই নামটা সেমিকন্ডাক্টর দেওয়া হয়েছে। এবার সেমিকন্ডাক্টরের একটা বিশেষ কেস হচ্ছে তাদের যে রেজিস্ট্যান্স আছে সেটা টেম্পারেচারের সাথে ইনক্রিজ করে। টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্স, সরি ডিক্রিজ করবে, ভুল বললাম। রেজিস্ট্যান্স যেটা আছে সেটা টেম্পারেচারের সাথে ডিক্রিজ করে। তো টেম্পারেচার যত বাড়বে রেজিস্ট্যান্স কিন্তু আমার ডিক্রিজ করবে এই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় বলতো, মানে কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে না কমবে? বাড়ে স্যার। হ্যাঁ, তো রেজিস্ট্যান্স বাড়বে যদি কন্ডাক্টর হতো। তো কিন্তু এটা একটা সেমিকন্ডাক্টরের স্পেশাল কেস, যে সেমিকন্ডাক্টরে টেম্পারেচার ইনক্রিজ করলে রেজিস্ট্যান্স কমে যাবে। তার কারণ হচ্ছে কি, যে সেমিকন্ডাক্টর যেটা রয়েছে, ধরো একটা জার্মেনিয়াম অ্যাটম রয়েছে, জার্মেনিয়াম অ্যাটমের একটা এক্সাম্পল অফ সেমিকন্ডাক্টর হচ্ছে জার্মেনিয়াম। তো স্যার এগুলো কি লিখবো? এগুলো পাঠিয়ে দেবো, এখন লেখার দরকার নেই, এগুলো সব পাঠিয়ে দেবো তোমাদের, তোমাদের ঠিক আজকে আছে। লিখতে হবে না। তো জার্মেনিয়াম অ্যাটম ধরো দুখানা এরকম বন্ড ফর্ম করবে, দুটো অ্যাটম পাশাপাশি। এবার যদি হিট হয় তাহলে হবে কি, এই যে এখানটায় যে একটা ইলেকট্রন রয়েছে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে আসবে। আর যদি বাইরে বেরিয়ে আসে তাহলে সেটা আমার ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। আর এইখানটায় কি হবে, একটা এই পয়েন্টে আমার একটা হোল তৈরি হবে, এটাকে আমি বলবো হোল, মানে অ্যাবসেন্স অফ ইলেকট্রন। হোলটা রিপ্রেজেন্ট করবে হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন। এবার এইখানটায় যে আরেকটা বন্ড আছে, এই বন্ড থেকে একটা ইলেকট্রন হয়তো এখানে চলে এলো, তাতে হলো কি হোলটা আমার দেখা যাবে যে এইখানে শিফট করে গেল। তার ফলে কি হচ্ছে দেখো, হোলটাও মুভ করছে। ফ্রি ইলেকট্রন যেটা বেরিয়ে এসেছে সেটা তো মুভ করছেই, আবার যে হোলটা ক্রিয়েট হয়েছে সেটাও মুভ করছে। তো এর ফলে আমরা বলতে পারবো যে একটা সেমিকন্ডাক্টরের মধ্যে দুটো টাইপের চার্জ ক্যারিয়ার আছে। কি কি চার্জ ক্যারিয়ার, যারা একটা হচ্ছে হোল, যেটা হচ্ছে পজিটিভলি চার্জ ক্যারিয়ার, কারণ হোলটাও অ্যাকচুয়ালি দেখা যাবে, মনে হবে দেখে যে মুভ করছে। আর অন্য টাইপ যেটা, সেটা হচ্ছে নেগেটিভলি চার্জ ইলেকট্রনস। তো আমার এটাও একটা ইম্পর্টেন্ট, যে কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টরের মধ্যে কি কি তফাৎ। প্রথম কথা হচ্ছে কন্ডাক্টরের মধ্যে একটা টাইপেরই চার্জ ক্যারিয়ার থাকে, সেটা হচ্ছে ইলেকট্রনস। সেমিকন্ডাক্টরে দুটো টাইপের চার্জ ক্যারিয়ার থাকে, একটা হচ্ছে হোলস, যেটা হচ্ছে অ্যাবসেন্স অফ ইলেকট্রন, আর একটা হচ্ছে নর্মাল ইলেকট্রন। আর কি, রেজিস্ট্যান্স আমার সেমিকন্ডাক্টরের কমবে যত টেম্পারেচার বাড়বে, যেখানে কন্ডাক্টরের রেজিস্ট্যান্স টেম্পারেচারের সাথে বেড়ে যায়। তো এই দুটো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্সাম্পল অফ সেমিকন্ডাক্টর, জার্মেনিয়াম আছে, সিলিকন আছে, গ্যালিলিয়াম আর্সেনাইড আছে, এরকম কিছু কিছু আছে। মেনলি ন্যাচারাল সেমিকন্ডাক্টর হচ্ছে জার্মেনিয়াম আর সিলিকন। আর এই ন্যাচারাল সেমিকন্ডাক্টর গুলোকে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে সেমিকন্ডাক্টর ইন দেয়ার পিওর ফর্ম, যার মধ্যে কোনো কিছু অ্যাড করা হয়নি, একদম পিওর ফর্মে যে সেমিকন্ডাক্টর যেগুলো থাকে তাদেরকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আর কিন্তু আমি যদি চাই সেমিকন্ডাক্টর কন্ডাক্টিভিটি বাড়ুক, আমাকে কি করতে হবে, তার মধ্যে কিছু ইম্পিউরিটি অ্যাটমস অ্যাড করে দিতে হবে। কিছু ইম্পিউরিটি অ্যাটমস অ্যাড করে দিলে সেমিকন্ডাক্টরটার কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। সেই জিনিসটাকে তখন আমরা যে সেমিকন্ডাক্টরটা পাবো সেটাকে বলবো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, হুইচ ইজ নট পিওর। সেটা পিওর সেমিকন্ডাক্টর নয়, কারণ কি, ওর মধ্যে আমি কিছু ইম্পিউরিটি অ্যাটম দিয়েছি। আর এই ইম্পিউরিটিকে অ্যাড করার প্রসেসটাকে বলা হয় ডোপিং। কথাটা মাথায় রাখবে, ডোপিং। ইম্পিউরিটিকে অ্যাড করার প্রসেসটাকে বলা হয় ডোপিং। এবার ডোপিং করে আমি দু টাইপের কন্ডাক্টর, এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর দুটো টাইপের বানাতে পারবো। ফার্স্ট টাইপ হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরটা কি আছে, এটা হচ্ছে কি, যে যখন আমি সেমিকন্ডাক্টরে একটা ট্রাইভ্যালেন্ট কম্পাউন্ড দিয়ে বা ট্রাইভ্যালেন্ট অ্যাটম দিয়ে ডোপিং করছি। ট্রাইভ্যালেন্ট যেমন হচ্ছে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স সেল, মানে লাস্ট সেলে কটা অ্যাটম থাকবে,
লাস্ট সেলে? তিনটে। তিনটে থাকবে। তার ফলে হচ্ছে কি একটা ইলেকট্রন কম আছে, তো অ্যালুমিনিয়াম কি করবে, পাশের কোনো একটা সেমিকন্ডাক্টর বা মানে অ্যাটম থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। যদি একটা ইলেকট্রন অ্যাটম নিয়ে নেয়, অ্যাটম নিজে হয়ে যাবে নেগেটিভলি চার্জ, অ্যালুমিনিয়ামটা নিজে নেগেটিভলি চার্জ হয়ে যাবে। আর যেহেতু অ্যালুমিনিয়াম একটা করে ইলেকট্রন সেমিকন্ডাক্টর থেকে টেনে নিচ্ছে, তাই জন্য সেমিকন্ডাক্টরে কি হবে, হোল সংখ্যা বেড়ে যাবে, নাম্বার অফ হোলস ইন দ্য সেমিকন্ডাক্টর উইল ইনক্রিজ। আর ইম্পিউরিটি অ্যাটম যেটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকসেপ্টর আয়ন। কেন অ্যাকসেপ্টর আয়ন বলছি, কারণ এক্ষেত্রে অ্যালুমিনিয়ামটা কি করছে, ইলেকট্রন নিয়ে নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে, তাই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাকসেপ্টর আয়ন। ঠিক আছে, এটা একটা নর্মাল পিকচার দেখিয়ে দিতে পারি যে এই একটা ধরো জার্মেনিয়াম রয়েছে, একটা অ্যালুমিনিয়াম রয়েছে, অ্যালুমিনিয়ামের এখানে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, আর এখানটায় নেই, জার্মেনিয়ামের একটা ইলেকট্রন আছে, 2 3 4। এই জার্মেনিয়াম যতগুলো আছে তারা সবাই এইভাবে বন্ড ফর্ম করছে, ধরো উপরে একটা জার্মেনিয়াম রয়েছে, এরা সবাই অ্যালুমিনিয়ামের সাথে বন্ড ফর্ম করবে, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে। কিন্তু আমার এখানটায় একটা রয়েছে, একটা কম আছে, তো হবে কি, ধরো পাশের কোনো জার্মেনিয়াম অ্যাটমের থেকে এই অ্যালুমিনিয়ামটা একটা ইলেকট্রন নিয়ে নেবে, ধরো এই ইলেকট্রনটাকে সে নিয়ে নিল, এই ইলেকট্রনটা যেমনি নিয়ে নিল, তাহলে এখন আমার অ্যালুমিনিয়ামটা একটা ইলেকট্রন পেয়ে গেল, অ্যালুমিনিয়ামটা নিজে হয়ে গেল নেগেটিভ চার্জ। আর এই ইলেকট্রনটা বেরিয়ে আসার ফলে, এই ইলেকট্রনটা বেরিয়ে আসার ফলে আমার এখানটায় কি তৈরি হলো, এখানে একটা হোল তৈরি হলো, আর এই হোলটা যেটা আছে সেটা কিন্তু মুভ করবে, এই হোল যেটা তৈরি হয়েছে সেটা আমার থ্রু দা সেমিকন্ডাক্টর মুভ করতে থাকবে। তো এইভাবে আমার কি হচ্ছে, মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে। পি টাইপ সেমিকন্ডাক্টরে, ইন পি টাইপ সেমিকন্ডাক্টর in p type semiconductor holes are majority carriers. Majority carriers. In p type semiconductor হোল যারা আছে তারা হচ্ছে আমার মেজরিটি ক্যারিয়ার্স। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট, নেক্সট টাইপ অফ সেমিকন্ডাক্টর হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা কি করে তৈরি করব, এন টাইপ সেমিকন্ডাক্টর আমরা তৈরি করব কি করে, বাই অ্যাডিং, মেড বাই অ্যাডিং pentavalent impurity atom to the semiconductor. Atoms to the semiconductor. যেরকম এক্সাম্পল, আচ্ছা এখানে একবারে লিখি আলাদা পয়েন্ট না করে, সেমিকন্ডাক্টর এক্সাম্পল ফসফরাস, আর্সেনিকও হতে পারে, আর্সেনিক এক্সেট্রা। এর ফলে হবে কি,
the impurity atom কি করবে এক্ষেত্রে কি করবে the impurity atom will give one electron to the semiconductor impurity atom will donate one of its electron to the semiconductor. One of its electron to the semiconductor আর যদি ডোনেট করে দেয় তাহলে নিজে কি হয়ে যাবে and itself becomes positively charged মানে ইম্পিউরিটি অ্যাটমটা নিচে পজিটিভলি চার্জ হবে এই কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট খেয়াল রাখবে the impurity atom is called donor ion impurity atom in this case is called donor ion আগেরটাকে কি বলা হতো অ্যাকসেপ্টার এটাকে কি বলা হচ্ছে ডোনার আয়ন আয়ন কেন বলা হচ্ছে কারণ সে ইলেকট্রন দিয়ে দিচ্ছে বা নিয়ে নিচ্ছে নিয়ে তার একটা চার্জড আয়ন তৈরি হচ্ছে ঠিক আছে তো এটা ইম্পিউরিটি এবার এর ফলে কি হচ্ছে দিস ইনক্রিজেস the number of electrons in the semiconductor and the semiconductor becomes n type this increases আচ্ছা দিস হয়ে গেল this increases the number of electrons in the semiconductor and it becomes n-type semiconductor. N for negative. Semiconductor. তো এটার ফলে কি হচ্ছে ছবিটা যদি আমরা দেখি যে ধরো আমার একটা ফসফরাস অ্যাটম অ্যাড করেছি ফসফরাসে 5খানা ইলেকট্রন রয়েছে জার্মেনিয়াম রয়েছে দু সাইডে আর একটা এক্সট্রা অ্যাটম রয়েছে এবার এইগুলো সব বন্ড ফর্ম করছে চারটে ইলেকট্রন বন্ড ফর্ম করবে আর ফসফরাসে যে একটা ইলেকট্রন বাকি রয়েছে সেটাকে সে ছেড়ে দেবে তো সেটা হয়ে যাবে আমার ফ্রি ইলেকট্রন এটা হয়ে যাবে ফ্রি ইলেকট্রন আর যদি ফ্রি ইলেকট্রনটাকে বাদ দিয়ে দেয় তাহলে ফসফরাসটা হয়ে যাবে পজিটিভলি চার্জড ঠিক আছে এই ব্যাপারটা খেয়াল রাখবে ইলেকট্রনটাকে সে যদি বাইরে করে দেয় বাদ দিয়ে দেয় তাহলে ফসফরাসটা নিজে হয়ে যাবে পজিটিভলি চার্জ এটাকে আমরা যেহেতু সে ডোনেট করছে তাই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ডোনার আয়ন ঠিক আছে তো তাহলে এন টাইপ পি টাইপ বোঝা গেছে কোনো অসুবিধা এই অবধি এগুলো তো জানা জিনিস তোমাদের বলো এবার আসছে পিএন ডায়োড পিএন ডায়োড কিভাবে তৈরি করছে ফর্মড বাই জয়েনিং আ এন টাইপ সেমিকন্ডাক্টর উইথ এ পি টাইপ সেমিকন্ডাক্টর ফর্মড করার আলাদা আলাদা প্রসেস আছে সেটা তোমাদের এখন ডিসকাস করছি না ফর্মড বাই জয়েনিং p-type semiconductor with an n-type semiconductor with an n-type semiconductor with a n-type semiconductor
এটা যখন তৈরি করব তখন কি হবে? when formed the holes close to the junction, the holes close to the junction in p-type and electrons close to the junction, জাংশনের কাছে যেখানে তৈরি হচ্ছে, close to the junction in n-type recombines, এরা একে অপরের সাথে কম্বাইন করে দেবে। এই রিকম্বিনেশনের ফলে কি হবে? the area close to the junction becomes free of the area close to the junction becomes free of positive charge, free of movable charge, becomes free of movable charge. ডিউ টু, এবার এখানে আমার খেয়াল রাখতে হবে যে অ্যাকসেপ্টার আয়ন্স আর ডোনার আয়ন্স আছে। ডিউ টু দ্য পজিটিভলি চার্জ ডোনার আয়ন্স and negatively charged acceptor ions due to the positively charged donor ions and negatively charged acceptor ions, an electric field is formed which prevents the further diffusion of ions, which prevents the further diffusion of charge through the junction, which prevents the further diffusion of charge through the junction. Diffusion of charge through the junction. This charge free region close to the junction is called depletion region. খুব important, this charge free region close to the junction is called depletion region. তো ঠিক আছে, তাহলে চলো একটুখানি ছবি দেখিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। যা বললাম সেটাই ছবির মাধ্যমে আমি তোমাদেরকে বলছি। ধরো কিভাবে তৈরি হয়, আমি একটা পি টাইপ আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমি জয়েন করলাম, একটা পি টাইপ আর একটা এন টাইপকে আমি জয়েন করলাম। ধরো এই সাইডটা হচ্ছে আমার পি টাইপ, এই সাইডটা হচ্ছে আমার পি টাইপ,
আর এই সাইডটা হচ্ছে আমার এন টাইপ। এবার যখন ছবিটা আঁকবো তখন এইভাবে খেয়াল রাখবে, পি টাইপে আমার কি থাকে, পি টাইপে খেয়াল রাখবে অ্যাকসেপ্টার আয়ন্স থাকছে, যারা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, যারা নিজেরা নেগেটিভলি চার্জ, অ্যাকসেপ্টার ইম্পিউরিটি অ্যাটম। তুমি বড় বড় মাইনাস এরকম দেখাবো, এরা কিন্তু অ্যাকসেপ্টার আয়ন্স, খেয়াল রাখবে। এই যে মাইনাস চার্জগুলো আমি দেখাচ্ছি এরা কিন্তু অ্যাকসেপ্টার আয়ন। আর একই রকম ভাবে এন টাইপে আমার ডোনার আয়ন্স থাকবে, যারা ইলেকট্রন ডোনেট করে পজিটিভ হয়ে যাবে, সেগুলোকে আমি বড় সাইজের দেখাচ্ছি, এরা হচ্ছে আমার ডোনার আয়ন্স। ঠিক আছে, এছাড়া আর কি আছে, এছাড়া আমার ইম্পিউরিটির মধ্যে রয়েছে হচ্ছে হোলস রয়েছে, পি টাইপে আমার থাকবে হোলস, এগুলো হচ্ছে হোলস। আর কিছু পরিমাণ থাকবে ইলেকট্রনস, এইগুলো হচ্ছে ইলেকট্রনস। অন্যদিকে আমার এন টাইপের মধ্যে আমার থাকবে কি, থাকবে ইলেকট্রনস থাকবে এন টাইপের মধ্যে, যেগুলো হচ্ছে মুভেবল চার্জ ক্যারিয়ার, এগুলো ইলেকট্রনস। আর কিছু পরিমাণ হোলস কিন্তু আমার থেকে যাবে হচ্ছে ইয়ের মধ্যে, মানে কি বলে, আচ্ছা কালার গুলো চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ইলেকট্রনটাকে আমি এক কাজ করি ব্লু কালার দিয়ে দিই, তাহলে আমি এখানটা, এটা হচ্ছে আমার ইলেকট্রন, আর এখানটায় আমার অনেকগুলো ইলেকট্রন থাকবে আর কিছু পরিমাণ হোলসও থেকে যাবে। ঠিক আছে, তো এইটা তোমরা যদি দেখো তোমরা দেখতে পাবে তোমরা যদি দেখো তাহলে আমার এইখানটায় এন টাইপে ইলেকট্রন যারা আছে, ইলেকট্রনস হচ্ছে মেজরিটি ক্যারিয়ার্স, মানে বেশি সংখ্যক ইলেকট্রনস আছে, ইলেকট্রনস যারা হচ্ছে মেজরিটি। আর হোলস যারা আছে তারা হচ্ছে অল্প সংখ্যক আছে, তাই জন্য এটাকে আমি বলছি হোলস মাইনরিটি ক্যারিয়ার্স। তাহলে পি টাইপ এন টাইপের মধ্যে ইলেকট্রনস হচ্ছে মেজরিটি ক্যারিয়ার্স, হোলস হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার্স। আর এই প্লাস চার্জ যেগুলো আছে তারা কি, তারা হচ্ছে আমার, এদেরকে আমি বলেছিলাম ডোনার আয়ন্স, ডোনার আয়ন্স যেগুলো হচ্ছে ইম্পিউরিটি অ্যাটমস। ঠিক আছে, সিমিলারলি যদি তুমি পি টাইপে দেখো, পি টাইপে আমার হোলস হচ্ছে মেজরিটি ক্যারিয়ার্স, হোলস হচ্ছে মেজরিটি ক্যারিয়ার। আর ইলেকট্রনস ইন পি টাইপ আর মাইনরিটি ক্যারিয়ার্স। এই পয়েন্টটা হচ্ছে আমার জাংশন, আর এই যে রিজনটা, এই রিজনটা তোমরা যদি দেখো, এই যে যেখানটা আমি এই মার্ক করেছি, এই রিজনটাতে তুমি দেখো একটাও হোলস বা ইলেকট্রনস আমি দেখাইনি, এই রিজনটাকে আমি বলবো হচ্ছে ডিপ্লিশন রিজন। জাংশনের কাছের সেই অংশটা, যে অংশে আমার কোনো মুভেবল চার্জ নেই, এই অংশটা দেখো কোনো মুভেবল চার্জ নেই, তো এইটা হয়ে গেল আমার, এক কাজ করি জাংশনটা আমি উপরে করে দিই, তো এই অংশটা হচ্ছে আমার ডিপ্লিশন রিজন, আর এইটাকে আমি দেখাতে পারি জাংশন। অবভিয়াসলি এই নেগেটিভ যেগুলো বড় বড় নেগেটিভ গুলো কি, এরা হচ্ছে অ্যাকসেপ্টার আয়ন্স, এরাও ইম্পিউরিটি অ্যাটমস। স্যার বলছি পি টাইপে ইলেকট্রন কোথা থেকে এলো, মানে ওখানে তো হোলটাই থাকে।
পি ফ্রি টাইপের মানে ফ্রি ইলেকট্রন আসতে পারে। দেখো যেহেতু আমার এর মধ্যে তো আলটিমেটলি পি টাইপটা কি, মানে মানে একটা জার্মেনিয়াম ইলেকট্রন হতে, একটা জার্মেনিয়াম অ্যাটম তো, যার মধ্যে 4টে ইলেকট্রন এরকম রয়েছে। তো এবার হতেই পারে যে ডিউ টু থার্মাল অ্যাজিটেশন একটা ইলেকট্রন বেরিয়ে গেল, যেহেতু মানে বাইরের টেম্পারেচারের জন্য একটা ইলেকট্রন বেরিয়ে যেতেই পারে। যেরকম ভাবে তোমার পিওর সেমিকন্ডাক্টরে ইলেকট্রন থাকবে, ইলেকট্রন আর হোল থাকবে। পিওর সেমিকন্ডাক্টরে কিভাবে থাকে ইলেকট্রন আর মানে ফ্রি ইলেকট্রন, ভেবে দেখো। পিওর সেমিকন্ডাক্টরে তো থাকার কথা নয়, সবগুলো তো কোভ্যালেন্ট বন্ডে থাকা উচিত, কিন্তু টেম্পারেচার বেড়ে গেলে একটা দুটো ইলেকট্রন তো বেরিয়ে আসতে পারে, ঠিক কি না? ও আচ্ছা। তো সেই আইডিয়াতেই হতে পারে যে একটা ইলেকট্রন আমার কোনো কোভ্যালেন্ট বন্ড থেকে বেরিয়ে এসেছে, কিন্তু সংখ্যাটা খুব কম হবে, তাই জন্য মাইনরিটি ক্যারিয়ার্স বলা হচ্ছে। একই রিজনে এন টাইপে হোলসও থাকতে পারে, যে একটা ইলেকট্রন কোনো একটা মানে কি বলবো অ্যাটম থেকে বেরিয়ে এসেছে, কোনো একটা সেমিকন্ডাক্টর অ্যাটম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে এসেছে, ফলে একটা হোল তৈরি হয়েছে। নাহলে বাকি ইলেকট্রন গুলো কিন্তু ডোনার অ্যাটমস যারা আছে তারা ডোনেট করেছে, কিন্তু একটা দুটো ইলেকট্রন হতেও পারে যে তারা এই সেমিকন্ডাক্টর অ্যাটম থেকে বেরিয়ে এসেছে। আর যেমনি সেমিকন্ডাক্টর অ্যাটম থেকে ইলেকট্রন বেরিয়ে আসবে তেমনি কি হবে, আমার একটা হোল সৃষ্টি হবে। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা জিনিস তোমরা দেখো, এই পয়েন্টে যখন তোমার কোনো ইলেকট্রন এই ডিপ্লিশন রিজনে কি আছে, পজিটিভ, একটা পজিটিভ ডোনার আয়ন রয়েছে আর একটা নেগেটিভ অ্যাকসেপ্টার আয়ন রয়েছে, ঠিক কি না? তো আমার এখানটায় কিন্তু কোনো অন্য মানে যতক্ষণ ধরো একটা জিনিস খেয়াল রাখবে, একটা এন টাইপে যতগুলো ডোনার আয়ন থাকে প্রায় ততগুলো ইলেকট্রন থাকে, আর পি টাইপে যতগুলো অ্যাকসেপ্টার আয়ন থাকে ততগুলোই প্রায় হোল থাকে, ঠিক আছে তো? যদি কারণ মাইনরিটি ক্যারিয়ার্স গুলো খুবই কম সংখ্যক হয়, তো ওদেরকে না ধরলেও চলে। তো সেই অবস্থায় পি টাইপ আর এন টাইপ দেখতে গেলে কিন্তু নিজেরা নিউট্রাল হবে, দেখতে গেলে নিজেরা নিউট্রাল হবে, কিন্তু যেমনি আমি এই দুটোকে জয়েন করে দেব, যেমনি আমি এই দুটোকে জয়েন করে দেব আর এই মাঝখানের এরিয়াটায়, এই মাঝখানের এরিয়াটার মধ্যে চার্জ ক্যারিয়ার গুলো সব কম্বাইন করে যাবে, মানে এই সাইডের ইলেকট্রন আর পি সাইডের হোল গুলো কম্বাইন করে যাবে। তো এই সাইডে দেখো পড়ে রয়েছে শুধু পজিটিভলি চার্জ, এন টাইপ সাইডে পজিটিভলি চার্জ ডোনার আয়ন্স পড়ে রয়েছে, আর পি সাইডে নেগেটিভলি চার্জ অ্যাকসেপ্টার আয়ন্স পড়ে রয়েছে। তো আমার একটা এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে কি করবে না বলো? একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে কিনা, যেটা আমার এন টু পি সাইডে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে যায় তো। হ্যাঁ। তো এই ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য আসছে বলো তো? এই ইলেকট্রিক ফিল্ডটা আসছে হচ্ছে এই অ্যাকসেপ্টার আয়ন্স আর ডোনার আয়ন্স গুলোর জন্য, কারণ অ্যাকসেপ্টার আয়ন্স গুলো নেগেটিভলি চার্জ, ডোনার আয়ন্স গুলো পজিটিভলি চার্জ, তার জন্য একটা এরকম ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে। এই সৃষ্টিটা এই রিকম্বিনেশন, ইলেকট্রন আর হোল গুলো রিকম্বিনেশন হয়ে যাওয়ার পর হচ্ছে, কিন্তু কারণ তখন আমার এফেক্টিভলি এই সাইডে একটা পজিটিভ চার্জ তৈরি হচ্ছে আর এই সাইডে একটা নেগেটিভ চার্জ তৈরি হচ্ছে, তার ফলে ইলেকট্রিক ফিল্ডটা আসছে। এবার ইলেকট্রিক ফিল্ডটা এলে কি হবে, যদি কোনো ইলেকট্রন আমার এই দিকে ঢুকে পড়ে, তার উপর কোন দিকে ফোর্স কাজ করবে, উল্টো দিকে ফোর্স কাজ করবে, ঠিক কিনা? যদি একটা ইলেকট্রন, একটু ভেবে দেখো, যদি একটা ইলেকট্রন আমার এই ডিপ্লিশন রিজনে ঢুকে পড়ে এইখান থেকে, এই ইলেকট্রিক ফিল্ডটার জন্য তার উপর ফোর্স কোন দিকে কাজ করবে, বাইরের দিকে কাজ করবে, উল্টো দিকে, ঠিক কিনা? একটা নেগেটিভ চার্জের ওপর যদি একটা নেগেটিভ চার্জকে তুমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখো, তাহলে নেগেটিভ চার্জের ওপর উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে ফোর্স কাজ করে, আর পজিটিভ চার্জে ইলেকট্রিক ফিল্ডের দিকে ফোর্স কাজ করে, এটা মনে আছে তো? ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো সেই হিসাবে এই ইলেকট্রন গুলো যখন আমার এই ডিপ্লিশন রিজনে ঢুকে পড়বে, এই যে ইলেকট্রিক ফিল্ড আছে তাকে কি করবে, সাইডে করে দেবে, মানে আবার ফেরত পাঠিয়ে দেবে, এন টাইপে ফেরত পাঠিয়ে দেবে। বুঝতে পারলে তো? আর একইভাবে যদি কখনো একটা হোল আমার ঢুকে পড়ে, যদি আমার একটা হোল এই ডিপ্লিশন রিজনে ঢুকে পড়ে, হোলটা যেহেতু পজিটিভলি চার্জ, এই ইলেকট্রিক ফিল্ডটা তাকে আমায় কি করবে, আবার পিটা এই সাইডে পাঠিয়ে দেবে, তার ফলে আর কি হবে, আর ফার্দার ডিফিউশন অফ চার্জ হবে না। বুঝতে পারলে? আর ইলেকট্রন না হলে কি হতো, না হলে যত ইলেকট্রন আছে সবাই আমার এন সাইডের সব ইলেকট্রন গুলোই পি সাইডের হোলের সাথে কম্বাইন করে যেত,
যখন এটা জাংশনটা ফর্ম হলো। তো সেটাকে কে বাধা দিচ্ছে? এই যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেই ইলেকট্রিক ফিল্ডটা। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। তো এইটা হচ্ছে আমার নর্মাল ডিপ্লিশন রিজনের আইডিয়া। তো এইগুলো এখানে লিখে দিয়েছি, ডিপ্লিশন রিজন ফর্ম করছে। আচ্ছা, এরপর চলে যাচ্ছি বায়াসিং অফ ডায়োড। বায়াসিং, বায়াসিং অফ পিএন ডায়োডের ক্ষেত্রে কি হচ্ছে? আচ্ছা, নর্মালি এটা হচ্ছে পিএন ডায়োডের সার্কিট সিম্বল, খেয়াল রাখবে। এই সাইডটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড। এটা হচ্ছে আমার সার্কিট সিম্বল। আচ্ছা, বায়াসিং দুটো টাইপের বায়াসিং হয়। নাম্বার ওয়ান হয় ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে আমি কি করি, আমি ছবি দেখিয়ে দিচ্ছি, আর ডিটেলসে যাচ্ছি না। ফরওয়ার্ড বায়াসের পিটার সাথে আমি ব্যাটারির, ডায়োডের যে পি সাইড আছে, ডায়োডের পি সাইডের সাথে আমি ব্যাটারির পজিটিভকে কানেক্ট করব, আর এন সাইডের সাথে ডায়োডের নেগেটিভকে কানেক্ট করব, ব্যাটারির নেগেটিভকে কানেক্ট করব। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস কানেকশন। পি এর সাথে পজিটিভ ব্যাটারি কানেক্ট হয়েছে, আর এন সাইডের সাথে নেগেটিভ। এটাকে আর লিখছি না, এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, বা লিখেই দিই। ফরওয়ার্ড বায়াসিং এ কি হয়, P side is connected to positive terminal, of battery, and N side to negative terminal. আচ্ছা, ডায়োডটা কিরকম কাজ করে? ডায়োডটা কাজ করে কিরকম? এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট ইন ফরওয়ার্ড বায়াস। সার্কিট অফ ডায়োড ইন ফরওয়ার্ড বায়াস। In forward bias condition, bias condition, যখন তুমি ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াসে রাখবে তখন ডায়োডটার এরকম হয়ে যাবে। এটা তো আমার নর্মাল সার্কিট, তুমি এই সাইডে প্লাস দিয়েছো, এই সাইডে মাইনাস দিয়েছো, এটা হচ্ছে পি, এটা এন, এটা আমার এই রকম বিহেভ করবে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট, খেয়াল রাখবে। এখানে একটা ব্যাটারি আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এই ব্যাটারির ভোল্টেজ হচ্ছে ভি গামা, আর এটা হচ্ছে আর এফ। কোনটা কি বলে দিচ্ছি, আর এফটা হচ্ছে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ দ্য ডায়োড, forward resistance of the diode, আর ভি গামাটাকে আমরা বলি হচ্ছে কাট ইন ভোল্টেজ। কাট ইন ভোল্টেজ অফ ডায়োড। কাট ইন ভোল্টেজটা কি একটু পরে বলছি। তো এই ছবিটা খেয়াল রাখবে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে একটা ব্যাটারির মতো, আর একটা তার সাথে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এরকম বিহেভ করবে, খেয়াল রাখবে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। এক ফরওয়ার্ড বায়াসে ডায়োডটা কার মতো বিহেভ করবে, একটা ব্যাটারি যার ভোল্টেজ কাট ইন ভোল্টেজ বা ইএমএফ হচ্ছে ভি গামা সমান, আর তার সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট হয়েছে, এরকম বিহেভ করবে। তো ফরওয়ার্ড বায়াসে কি হচ্ছে, দ্য ডায়োড উইল কন্ডাক্ট কারেন্ট when it is in forward bias. Normally a diode
will conduct current while in forward bias. In forward bias. ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসে যখন কানেক্ট থাকবে তখন আমার ডায়োডটা কারেন্ট কন্ডাক্ট করবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে আমাদের রিভার্স বায়াস। রিভার্সড বায়াস। রিভার্স বায়াসে আমার কি হবে, আমি উল্টে দিচ্ছি, এনটাকে আমি পজিটিভের সাথে কানেক্ট করব আর ডায়োডের পিটাকে আমি নেগেটিভের সাথে কানেক্ট করব ব্যাটারি। রিভার্স বায়াসে n side is connected to positive terminal of battery and p side to negative terminal. ঠিক আছে, n side is connected to positive terminal of the battery and p side is connected to the negative terminal. এটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন। রিভার্স বায়াসে ইকুইভ্যালেন্ট সার্কিট কি রকম হবে, ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি রকম হয়ে যাবে রিভার্স বায়াসে? ধর এটা পয়েন্ট এ, আচ্ছা এ বিটা মার্ক করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এ, এটা বি। রিভার্স বায়াসে এটা এরকম থাকবে। এটার মানে কি বলতো, এই যে এটা বানালাম এটার মানে কি? ওপেন সার্কিট। ওপেন, ইয়েস, কাটা রয়েছে, ওপেন। ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে ওপেন, তার মানে কি, যে ডায়োড উইল নট কন্ডাক্ট, the diode will not conduct current in reverse bias condition. রিভার্স বায়াসে ডায়োড কোনো কারেন্ট কন্ডাক্ট করবে না, কিন্তু একটা কথা ইম্পর্টেন্ট মাথায় রাখবে, হাউএভার very small amount of current can flow through the diode in reverse bias condition. Through the diode in a reverse bias condition. কেন ফ্লো করবে বলো তো? Due to minority charge carriers. Minority charge carriers কারা? মাইনরিটি চার্জ ক্যারিয়ার্স কারা? দেখো প্রত্যেক পি টাইপে কিছু ইলেকট্রনস আছে, এন টাইপে কিছু হোলস আছে। এরা তো যদি আমি রিভার্স বায়াসে কানেক্ট করি তাহলে হোলস গুলো আর ইলেকট্রনস গুলো তো মুভ করবে, পি টাইপের ইলেকট্রনস গুলো আর এন টাইপের হোলস গুলো এরা তো মুভ করবে, ঠিক কি না?
এই হ্যাঁ স্যার। মাইনরিটি ক্যারিয়ার্স এর জন্য আমার কারেন্ট ফ্লো করবে রিভার্স বায়াস কন্ডিশনে। Small amount of current will flow through through the diode in a reverse bias condition due to the minority carriers. ঠিক আছে, তো এর ফলে গ্রাফটাকে আমি যদি আঁকি, খুবই ইম্পর্টেন্ট, আইভি ক্যারেক্টারিস্টিক অফ ডায়োড, কারেন্ট ভোল্টেজ, আইভি স্ট্যান্ডস ফর কারেন্ট ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স। of PN diode, মানে গ্রাফটা কিরকম হয়, কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফটা কিরকম হয়, খুবই ইম্পর্টেন্ট। গ্রাফটা এরকম আঁকবো, ফুল গ্রাফ আঁকবো, ফার্স্ট কোয়াড্রেন্ট সেকেন্ড কোয়াড্রেন্ট মিলিয়ে। গ্রাফটা জিরো থেকে প্রথমে জিরো থাকবে, তারপর সাম পয়েন্ট থেকে উঠে এরকম হয়ে যাবে। এই বরাবর আমার কারেন্ট আছে, এই বরাবর আমার কারেন্ট আছে আই, আর এই বরাবর আমার ভোল্টেজ আছে। তোমরা দেখো আমার কিন্তু স্টার্টিং এই আমার কিন্তু গ্রাফটা মানে কারেন্টটা হাই ছিল না, কারেন্টটা আমার জিরো ছিল সরি, একটা পার্টিকুলার ভোল্টেজের পর থেকে কারেন্টটা কিন্তু আমার হাই হচ্ছে। এই যে পার্টিকুলার ভোল্টেজ যার পর থেকে আমার কারেন্টটা হাই হচ্ছে, এটাকেই আমি বলবো হচ্ছে ভি গামা বা কাটিং ভোল্টেজ। কাটিং ভোল্টেজ কোনটা বুঝতে পারলে? স্যার আরেকবার বলুন। কারেন্টটা দেখো জিরো আছে, কারেন্টটা আমার জিরো আছে, ভোল্টেজ বাড়ালেও কারেন্টটা বাড়ছে না। অরিজিন থেকে দেখো ভোল্টেজ বাড়াচ্ছি কিন্তু কারেন্টটা কিন্তু আমার বাড়ছে না, কারেন্ট জিরো আছে। কারেন্টটা আমার কোথা থেকে বাড়া শুরু হলো? এই পয়েন্ট থেকে বাড়া শুরু হলো, এরপর থেকে দেখো কারেন্টটা ইনক্রিজ করছে করে খুব হাই হয়ে গেল। তো এই পয়েন্টটা হচ্ছে কাট ইন ভোল্টেজ। এই কাট ইন ভোল্টেজটা যতক্ষণ না তুমি কাট ইন ভোল্টেজ ক্রস করবে ততক্ষণ তোমার কারেন্ট বাড়বে না। বলো তো কেন? চলো তোমাদের মেকানিজমটা বোঝাই, তোমাদের মেকানিজমটা বোঝাই। আচ্ছা এই অবধি এই গ্রাফটা বোঝাচ্ছি, তুমি চলো বুঝতে পারবে। মেন ছবিটায় চলে যাই। এইটা হচ্ছে আমার ডায়োডের ছবিটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ডায়োডের ছবিটা। তুমি খেয়াল করো, পিটাকে তুমি পজিটিভ চার্জ দিয়েছো আর এনটাকে, সরি, পিটাকে তুমি ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করেছো, এনটাকে নেগেটিভের সাথে কানেক্ট করেছো। তাহলে কি হবে? এই হোলস গুলো আমার কি হবে? হোলগুলো আমার কোন দিকে যেতে চাইবে? তুমি পি সাইডটাকে পজিটিভে কানেক্ট করেছো আর এন টাইপকে নেগেটিভের সাথে, তাহলে হোলস গুলো কোন দিকে পুশ পাবে? স্যার নেগেটিভ সাইডে যেতে চাই। হ্যাঁ যেটা যাই, আর ইলেকট্রনস গুলো পজিটিভের দিকে। পজিটিভের দিকে। এদেরকে কে বাধা দেবে? বাধা দেওয়ার জন্য কে আছে? স্যার ইলেকট্রিক ফিল্ডটা, ইলেকট্রিক ফিল্ডটা বাধা দেবে। তো কেসটা হচ্ছে এটাই, যে যতক্ষণ না তোমার এই ইলেকট্রিক ফিল্ডের বেশি না হয়ে যাচ্ছে, তোমার অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা তুমি ব্যাটারি দিয়ে অ্যাপ্লাই করছো সেটা ইলেকট্রিক ফিল্ডের বেশি না হচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না। বুঝতে পারলে কেসটা কি? হ্যাঁ স্যার। এই কারণে যখন তুমি প্রথম দিকে ভোল্টেজ বাড়াচ্ছ তুমি কোনো কারেন্ট পাচ্ছ না, কারেন্ট জিরো, কারণ ইলেকট্রিক ফিল্ডটা এখনো স্ট্রং আছে, সে বাধা দিচ্ছে। এবার যেমনি তোমার এই ভোল্টেজটা তোমার কারেন্টের থেকে মানে ওই কাট ইন ভোল্টেজ ওই ভি গামা তার থেকে বেশি হয়ে গেল, তখন তোমার কি হবে বলো তো? ইলেকট্রিক ফিল্ডটাকে ওভারকাম করে গেল, তখন আমার হোলস গুলো এন সাইডে পৌঁছে যাবে আর ইলেকট্রনস গুলো পি সাইডে পৌঁছে যাবে। তার মানে কারেন্ট কোন দিকে ফ্লো হবে? কারেন্টের ফ্লো ডাইরেকশন কোন দিকে হবে? স্যার নেগেটিভ থেকে মানে ওই এন থেকে পি। পি থেকে এন। হোলস গুলো পজিটিভ চার্জ, খেয়াল রাখো, হোলস গুলো পজিটিভ চার্জ, তারা পি থেকে এনে যাচ্ছে। তা আর পজিটিভ চার্জের দিকে কারেন্ট ফ্লো হয়, তার মানে পি থেকে এনে ফ্লো হচ্ছে কারেন্টটা। আর ইলেকট্রনস গুলো এন থেকে পি তে যাচ্ছে, আর নেগেটিভ চার্জের উল্টো দিকে কারেন্ট ফ্লো হয়, তার মানে কারেন্ট ওভারঅল কারেন্টটা পি টু এন ফ্লো করবে। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। কাট ইন ভোল্টেজের কেসটা বুঝতে পেরেছো তো?
হ্যাঁ স্যার। আর স্যার এই ভোল্টেজটাই কি থ্রেশহোল্ড ভোল্টেজ যেটা আমরা পড়তাম না, স্কুলে? থ্রেশহোল্ডটা সম্ভবত না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্রেশহোল্ড ভোল্টেজ এটাই, কাট ইন ভোল্টেজটাকেই থ্রেশহোল্ড ভোল্টেজ বলে। আর এটা হচ্ছে নি ভোল্টেজ, যেখান থেকে ইনক্রিজ হওয়া শুরু হচ্ছে। আর একটা হয় নি ভোল্টেজ, যেখান থেকে ফট করে এই পয়েন্টটা যেখান থেকে ইনক্রিজ হচ্ছে, এটাই থ্রেশহোল্ড ভোল্টেজ। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে গ্রাফটা আঁকলাম, এই সাইডটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের গ্রাফ। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের গ্রাফ। রিভার্স বায়াসের গ্রাফটা কিরকম হবে? রিভার্স বায়াসের গ্রাফটা নর্মালি জিরো হবে, বাট আফটার এ সার্টেন টাইম ইনক্রিজ করবে। এই পয়েন্টটা যেখান থেকে আমার, যে পয়েন্টটা থেকে আমার রিভার্সের গ্রাফটা ইনক্রিজ করলো, এই ভোল্টেজটাকে বলবো আমি ব্রেকডাউন ভোল্টেজ। যে ভোল্টেজটা থেকে আমার রিভার্সের গ্রাফটা হট করে ইনক্রিজ করলো, এই ভোল্টেজটাকে আমি বলবো ব্রেকডাউন ভোল্টেজ। এই ভোল্টেজটাকে বলা হবে ব্রেকডাউন ভোল্টেজ, যে পয়েন্ট থেকে হট করে আমার ইনক্রিজ করতে শুরু করলো। আমার নর্মালি আমার কিন্তু কারেন্টটা জিরো থাকবে, কিন্তু ডিফারেন্সটা খেয়াল রাখবে, এই দিকে যে কারেন্টটা বাড়ছে, এই কারেন্টটা আমার মিলি অ্যাম্পিয়ার অর্ডারে বাড়ছে, মিলি অ্যাম্পিয়ার অর্ডারে বাড়ছে। আর এই দিকে আমার যে নেগেটিভ কারেন্টটা আছে আই, এটা কিন্তু আমার মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে আছে, মানে কারেন্টটা প্রায় 1000 গুণ কম। খেয়াল রাখবে, আমার ফরওয়ার্ড বায়াসে যে কারেন্টটা বাড়ছে সেটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার অর্ডারে আছে। স্যার কন্ট্রোল জেড করে নিন, তাহলেই আবার না, আসবে আগেরটা না, ফিরে আসবে না, আসবে। এটাই আসে না, এটা অ্যানোট করছি তো, এটার ক্ষেত্রে হবে না। ও ঠিক আছে, মোটামুটি বোঝা গেলেই হলো। এই বরাবর আমার কারেন্টটা মিলি অ্যাম্পিয়ার অর্ডারে আছে, আর এটা আমার মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে আছে, ঠিক আছে। আর এই সাইডে আমার ভোল্টেজ আছে। তো এই যে নেগেটিভে আমার কিন্তু একটা পয়েন্টে গিয়ে কিন্তু আমি কারেন্ট পাবো, কারেন্টটা কম পাবো, দেখো মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে কারেন্ট পাবো। যে ভোল্টেজ থেকে আমি কারেন্টটা হুট করে হাই হয়ে যাবে, বাট অবভিয়াসলি কম, কিন্তু কারেন্টটা হাই হবে, সেই পয়েন্টটাকে আমি বলবো হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। আর এই সাইডটা হচ্ছে আমার রিভার্স বায়াস কন্ডিশন, এই সাইডটা হচ্ছে আমার রিভার্স বায়াসে আছে। বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ স্যার। তো মেনলি ফরওয়ার্ড বায়াসিংই আমাদের কাজে লাগে। আর রিভার্স বায়াসে কারেন্ট পাচ্ছি না, এই মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্টটাকে আমরা না ধরলেই চলে, তার মানে আমরা কারেন্ট হিসাব মতো পাচ্ছি না। তো এইটাকে আমরা কি বলবো? কারেন্ট পাচ্ছি না, তাই জন্য আমরা ধরবো যে আমার এই ডায়োডটা, সার্কিটটা কাটা আছে, মানে রিভার্স বায়াসে মানে কোনো কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে। তো এই ছিল আমাদের ডায়োডের কেসটা। ডায়োড আমাদের এই অবধি। এরপর তোমাদেরকে কটা জিনিস আমি একটু দেখিয়ে দিচ্ছি। মেন আইডিয়া হয়ে গেছে ডায়োডের। এবার তোমাদেরকে আমি একটা অ্যাপ্লিকেশন কিছু দেখাচ্ছি, দাঁড়াও। স্যার সলিড স্টেট ডিভাইস মানে কি ডায়োড? সলিড স্টেট ব্যাপারটা হচ্ছে, সলিড স্টেটের মধ্যে তোমার সেমিকন্ডাক্টর গুলো পড়ছে, ইন্ডাক্টর পড়ছে, ক্যাপাসিটর পড়ছে। এবার ইন্ডাক্টর ক্যাপাসিটর তোমরা কিন্তু বেসিক্যালি ইয়েতে দেখেছো, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর তোমরা বেসিক্যালি ইয়েতে, মানে কি বলে, ওই এসিতে তোমরা পড়েছো এইগুলো, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর। ক্যাপাসিটেন্সটা তোমরা পড়েওছো পার্টিকুলারলি এর মধ্যে, এই ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে। হ্যালো, কানেকশন কেটে গেছে, এক সেকেন্ড।
হ্যালো, হ্যালো, কানেকশন আছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, চলো। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, তোমাদের নর্মালি সলিড স্টেটটার মধ্যে ডায়োড সেমিকন্ডাক্টর আর সরি সেমিকন্ডাক্টর ডায়োড আর ওইদিকে ক্যাপাসিটর আর ইন্ডাক্টর আছে। ক্যাপাসিটরটা তোমরা কিছুটা পড়েছিলে ইলেকট্রোস্ট্যাটিক্সে, ক্যাপাসিটর আর ইন্ডাক্টরটা, আর ইন্ডাক্টরটা তোমরা এসিতে পড়েছো। এসি না, ওই ইলেকট্রোম্যাগনেটিক যে পার্টটাই রয়েছে। মেন কিন্তু তোমাদের ডায়োডটাই, যেটা তোমাদের অ্যাকচুয়ালি পরের সেমিস্টারে পড়বে আর কি, তোমাদের এই অ্যানালগ যেটা ফোর্থ সেমিস্টারে আছে সেখানে রয়েছে। তো সেইগুলোই আমি একটুখানি তাই ডায়োডটা করিয়ে দিচ্ছি। আর নর্মালি ডায়োড থেকেই মানে প্রশ্ন আসার চান্স বেশি। তোমরা যদি দেখো আগের বার ব্রিজ রেকটিফায়ার দিয়েছিল, ব্রিজ রেকটিফায়ার কিন্তু ডায়োডের অ্যাপ্লিকেশন, তো ওইখান থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু বেশি আছে। ঠিক আছে? আচ্ছা, এই অবধি কারোর কোনো অসুবিধা নেই তো? হ্যালো, না স্যার। আচ্ছা তাহলে চলো, এই ডায়োডটা হলো তোমাদের। এরপর আর কটা জিনিস বলে দিই। নেক্সট হচ্ছে জেনার ডায়োড। এইটা আমার করা আছে, তোমাদের এখান থেকে দেখাচ্ছি। এই সিম্পল আইডিয়াগুলো তোমাদেরকে আমি বলছি। জেনার ডায়োড কি? এটাও একটা ডায়োডের মধ্যেই পড়ছে, একটা স্পেশাল টাইপ অফ ডায়োড। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ডায়োডের ক্ষেত্রে আমাদের কি হয়েছিল, আইভি ক্যারেক্টারিস্টিকটা দেখো। রিভার্স বায়াসে কি হচ্ছে, যখন আমি রিভার্স বায়াস করছি তখন তো কারেন্ট পাওয়ার কথা নয়, কিন্তু মাইনরিটি ক্যারিয়ার্সের জন্য আমি একটা কারেন্ট পাচ্ছি, আর একটা পার্টিকুলার ভোল্টেজের পর আমি কারেন্টটা একটু হাই হয়ে যাচ্ছে। অবশ্য কারেন্টটা মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারেই আছে, মানে কারেন্টটা কম আছে, কিন্তু কারেন্টটা তুলনামূলক হাই। ঠিক আছে? তো এইটাকে আমরা বলছি হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ। যে ভোল্টেজের পর থেকে আমি একটা হাই কারেন্ট পাচ্ছি, কিন্তু কারেন্টটা তাও কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে আছে। জেনার ডায়োড একটা স্পেশাল টাইপের ডায়োড, যেটা তৈরি করা হয়েছে এমন ভাবে যে আমরা এই যে রিভার্সে যে কারেন্টটা পাচ্ছি না, ব্রেকডাউন কারেন্টটা, এই কারেন্টটা আমি মিলি অ্যাম্পিয়ার অর্ডারে পাবো। জেনার ডায়োডটা হচ্ছে এমন একটা ডায়োড যেটা ইট ইজ এ ডায়োড হুইচ ইজ মেড টু ওয়ার্ক স্পেশালি ইন রিভার্স বায়াস কন্ডিশন। এটা রিভার্স বায়াস কন্ডিশনেই আমরা পাবো। যাতে তোমাদের ছবিটা দেখিয়ে দিই, এই দেখো, এটা হচ্ছে আমার জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিকটা। ফরওয়ার্ড বায়াসের গ্রাফটা সেম রয়েছে, রিভার্স বায়াসে এই পার্টিকুলার পয়েন্টের পর থেকে ব্রেকডাউন হচ্ছে, যেখানে আমি হাই কারেন্ট পাচ্ছি। এই কারেন্টটাও তুমি দেখো এখানটায় লিখে রেখেছি মিলি অ্যাম্পিয়ার অর্ডারে আছে, মানে আমি হাই কারেন্ট পাবো যখন আমার রিভার্স বায়াসে আছে। বুঝতে পারলে তো ব্যাপারটা? এবার এই ভোল্টেজটাকে আমি বলবো হচ্ছে জেনার ভোল্টেজ। যখন জেনার ডায়োড চলে আসছে তখন আমার এই ব্রেকডাউন ভোল্টেজ, যেটা আগের কেসে ব্রেকডাউন ভোল্টেজ ছিল, সেটা আমার জেনার ডায়োডের ক্ষেত্রে সেটাকে আমি বলবো জেনার ভোল্টেজ ভিসেট। আর প্রত্যেক জেনার ডায়োডকে ওইভাবেই তৈরি করা হয় যাতে তার একটা ফিক্সড জেনার ভোল্টেজ থাকে। বুঝতে পারলে তো? একটা ফিক্সড জেনার ভোল্টেজ 5 ভোল্ট জেনার ভোল্টেজ, মানে ঠিক 5 ভোল্ট হয়ে গেলে রিভার্স বায়াসে আমি হাই কারেন্ট পাওয়া শুরু করব। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো আমাকে। হ্যাঁ স্যার। আচ্ছা, জেনার ডায়োড কাজ কিভাবে করে? রিভার্স বায়াসে কাজ করার মানে ওটা অ্যাকচুয়ালি ডোপিং দিয়ে তৈরি করা হয়। মেন তোমাদের পড়তে হবে কি দেখো, জেনার ডায়োডের ব্যাপারটা। হোয়াট ইজ জেনার ডায়োড? জেনার ডায়োড থেকে প্রশ্ন আই থিঙ্ক আগের বার এসেছিল। এটা সার্কিট সিম্বল ডায়োডের মতোই হয়, শুধু একটা জেড আকার হয়ে যায়, ওই দাগটার জায়গায় একটা জেড মতো ফর্ম করে নেয়। ঠিক আছে? এই আইভি ক্যারেক্টারিস্টিকটাও ডায়োডের মতোই সেম, শুধু আমার এই যে যেখানটায় আমার এটা স্ট্রেট হয়ে যাচ্ছে সেটা আমার মিলি অ্যাম্পিয়ারে আছে, যেটা আমার রিভার্স বায়াসের কারেন্টটা মিলি অ্যাম্পিয়ারে আছে, বাকি
সেম। এই দেখো, ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক অফ জেনার ডায়োড ইজ সিমিলার টু নর্মাল ডায়োড, হাউএভার ইন রিভার্স বিলো জেনার ভোল্টেজ the current is zero, and as the reverse voltage reaches general voltage, as the reverse voltage reaches the general voltage, there is a sudden increase of current. The diode is then said to be undergo a breakdown. The diode then is said to undergo a breakdown. ব্রেকডাউনটা এবার তোমাকে পড়তে হবে, জেনার ডায়োডে কি টাইপের ব্রেকডাউন হয়। এখান থেকে অনেক সময় প্রশ্ন দেয়। দুটো টাইপের ব্রেকডাউন হয়, একটা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন আর একটা হচ্ছে জেনার ব্রেকডাউন। অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে হয় কি, ধরো একটা আমার তো এটা হচ্ছে ধরো সেমিকন্ডাক্টর ডিভাইসটা, ধরো একটা ফ্রি ইলেকট্রন রয়েছে যেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। এটা হচ্ছে ধরো আমার সেমিকন্ডাক্টরটা পি টাইপ সেমিকন্ডাক্টর, তার মধ্যে আমার একটা ছোট্ট ফ্রি ইলেকট্রন রয়েছে মাইনরিটি ক্যারিয়ার। তো যখন আমি ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এমন তো হতেই পারে যে আমার অ্যাপ্লাইড ভোল্টেজের জন্য, খেয়াল করে দেখো আমি এই সাইডটায় পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করছি কারণ আমি ব্যাটারি লাগিয়েছি। তো এমন হতেই পারে যে এই ইলেকট্রনটা এত ভোল্টেজ, মানে আর ভোল্টেজ যখন আমি দেবো তখন কি হবে, ইলেকট্রনটা একটা কাইনেটিক এনার্জি গেইন করবে, ঠিক কিনা? ভোল্টেজ যখন পাবে ইলেকট্রনটা কি হবে, এই ব্যাটারি পজিটিভের দিকে মুভ করতে চাইবে, তখন তার মানে কি হচ্ছে, সে একটা কাইনেটিক এনার্জি পাবে। কাইনেটিক এনার্জির ভ্যালু কত হবে, ই ইন্টু ভি। মনে পড়ছে এগুলো? কাইনেটিক এনার্জি গেইন বাই ইলেকট্রনস ইজ ই ইন্টু ভি at applied voltage V। ই হচ্ছে ইলেকট্রনের চার্জটা, এত পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করবে। তো এই পরিমাণ কাইনেটিক এনার্জি গেইন করলে ইলেকট্রনগুলো হতে পারে যে দুখানা যে সিলিকন অ্যাটম রয়েছে তাদের মধ্যে যে বন্ডের মধ্যে যে ইলেকট্রন রয়েছে তাদেরকে ধাক্কা মেরে বার করে দিল। এই যে ধাক্কা মেরে বার করলো, দুখানা ইলেকট্রন বেরোলো। এবার যে দুখানা ইলেকট্রন বেরিয়েছে তারাও ফ্রি ইলেকট্রন হয়ে গেছে, আর ফ্রি ইলেকট্রন গুলোই কাইনেটিক এনার্জি গেইন করবে ডিউ টু দিস অ্যাপ্লাইড ভোল্টেজ। এই দুজন কি করবে, আরো দুখানা সিলিকন অ্যাটমের মধ্যে যে রয়েছে তাদেরকে ধাক্কা মেরে বার করবে। বুঝতে পারলে? তাহলে দুটো থেকে চারটে ইলেকট্রন বেরিয়ে আসবে। বুঝতে পারলে কি পারলে না বলো? তারপর চেইন করে করে সবকটাই এরকম ভাবে ভেঙে যায়। এই জন্য এটাকে বলছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন, এই জন্য এটাকে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন বলছে। বুঝতে পারলে তোমরা? হ্যাঁ স্যার। থার্ড টাইপ পসিবিলিটি, সেকেন্ড টাইপ পসিবিলিটি হচ্ছে জেনার ব্রেকডাউন। জেনার ব্রেকডাউনে হবে কি, ফ্রি ইলেকট্রনের দরকার নেই, এত হাই ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করে ফেলেছি যে এই যে ইলেকট্রনগুলো নিজে থেকেই বন্ড থেকে বেরিয়ে চলে আসবে, সেটা হচ্ছে জেনার ব্রেকডাউন। তো অ্যাভালাঞ্চ ব্রেকডাউন কি, জেনার ব্রেকডাউন কি, এটা জিজ্ঞেস করে। ঠিক আছে, লেখা রয়েছে। বুঝতে পারলে তো জিনিসটা কি? অ্যাপ্লাইড ভোল্টেজের জন্য এই ইলেকট্রনগুলোই বন্ড থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে তো? নেক্সট যেখান থেকে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ বলো। স্যার বলছি যে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন আর জেনার ব্রেকডাউনের ডিফারেন্সটা কি? ওখানেও তো এখানেও তো বন্ড ভাঙছে। বন্ড ভাঙছে, ওখানে একটা বাইরের ইলেকট্রন যেটা ফ্রি ছিল সেই ইলেকট্রনটা এসে বন্ড ভেঙে দিচ্ছে। যেটা ফ্রি ইলেকট্রন ছিল সে এত কাইনেটিক এনার্জি গেইন করেছে, সে গিয়ে বন্ডকে ধাক্কা মেরে ভেঙে দিচ্ছে। সেখান থেকে যে দুটো ইলেকট্রন বেরোচ্ছে তারা আরো দুটো বন্ডকে ভেঙে চারটে ইলেকট্রন বার করছে, এইভাবে হচ্ছে আর কি। জেনার ব্রেকডাউনে কোনো বাইরে থেকে ইলেকট্রনকে এসে ধাক্কা মারার দরকার নেই, মানে এত বেশি পোটেনশিয়াল হয়ে গেছে যে বাকি যে ইলেকট্রন গুলো বন্ড ফর্ম করেছিল তারা আর বন্ডের মধ্যে থাকতে পারছে না, তারা বন্ড ভেঙে বেরিয়ে আসছে। বুঝতে পারলে তো? বন্ড ভেঙে তারা নিজেরাই বেরিয়ে আসছে, কোনো বাইরে থেকে ইলেকট্রন এসে ধাক্কা মারছে না। এটা হচ্ছে জেনার। নেক্সট খুবই ইম্পর্টেন্ট, এইটা আসার চান্স থাকে, জেনার ডায়োড অ্যাজ ভোল্টেজ রেগুলেটর। মোস্ট প্রবাবলি আগের বারও এসে গেছিল এই প্রশ্নটা। জেনার ডায়োড অ্যাজ ভোল্টেজ রেগুলেটর কিভাবে কাজ করবে? কেসটা হচ্ছে, দেখো তোমাদের আইডিয়াটা করে দিই, মানে ভোল্টেজ রেগুলেটর হিসাবে আমি কাজ করব। একটা জেনার ডায়োড, এটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে আমার জেনার ডায়োডটা। এই জেনার ডায়োডটাকে আমি রিভার্স কন্ডিশনে আমি একটা সোর্সের সাথে লাগিয়েছি। এই জেনার ডায়োডের একটা ফিক্সড ভোল্টেজ আছে, ফিক্সড জেনার ভোল্টেজ আছে ভিজেড। ঠিক আছে তো? কানেকশনটা দেখবে, সোর্সের সাথে একটা এক্সট্রা সিরিজ রেজিস্ট্যান্স আরএস লাগানো রয়েছে, তার সাথে আমার লোড রেজিস্ট্যান্স লাগানো রয়েছে আর এল, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। আর এই লোড রেজিস্ট্যান্সের সাথে প্যারালেলে আমার রয়েছে হচ্ছে জেনার ডায়োডটা। এবার ঘটনাটা কি হবে,
এইটা এমন ভাবে তৈরি করা এই সিস কানেকশনটা যে আমার লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সবসময় আমার কত ভোল্টেজ থাকবে, জেনার ভোল্টেজ থাকবে ভিজেড। কারণ কি দেখো, যখন তুমি ধরো এখানটায় কি হচ্ছে দেখো, তুমি যদি জেনার ডায়োডের রিভার্সের গ্রাফটা দেখো, রিভার্সের গ্রাফটা খেয়াল করো, যখন তোমার অ্যাপ্লাইড ভোল্টেজ এই পয়েন্টটা হচ্ছে ভিজেড, এই পয়েন্টটা হচ্ছে ভিজেড, যেটা হচ্ছে জেনার ভোল্টেজ, খেয়াল রাখবে এটা হচ্ছে ভিজেড। তুমি যদি এরকম একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো, এই অ্যাপ্লাইড ভোল্টেজটা যদি এইরকম জায়গায় থাকে যেটা আমার জেনার ভোল্টেজের থেকে কম, তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে? তাহলে কি জেনারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে, জেনার ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে? যদি এই পয়েন্টে তুমি যদি এরকম ভোল্টেজ V1 ভোল্টেজ অ্যাপ্লাই করো, V1 ভোল্টেজটা এখানে রয়েছে, জেনার ভোল্টেজের থেকে কম, তাহলে কারেন্ট কি আমার জেনার ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে? করবে না না, স্যার। কারণ এখানে কারেন্ট জিরো আছে। এইটা তো কারেন্টের দিক, খেয়াল করো কারেন্টটা জিরো। এটা হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক কার্ভ, এই পয়েন্টে কারেন্টটা জিরো আছে। তাহলে আমার কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো করে যাবে? লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করে যাবে, ঠিক কি না? তাহলে এই V1টা আমার কার এগেনস্টে পড়বে? এই লোড রেজিস্ট্যান্সের এগেনস্টে পড়বে। V1টা আমার এই লোড রেজিস্ট্যান্সের এগেনস্টে V1 ভোল্টেজটা পড়বে। কিন্তু যেমনি তুমি একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করছো, হ্যাঁ বলো। স্যার বলছি এটা আরেকবার বোঝাবেন? হ্যাঁ আচ্ছা, দাঁড়া তোমাদের এটা এইখানটায় আলাদা করে দেখাই। আমার একটা ব্যাটারি রয়েছে, ব্যাটারির সাথে আমি ব্যাটারির ভোল্টেজ আমি চেঞ্জ করতে পারি। ব্যাটারির সাথে আমি একটা RS রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছি, আর একটা লোড রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছি RL। আর এই লোড রেজিস্ট্যান্সের সাথে আমি রিভার্স বায়াসে একটা জেনার ডায়োড লাগিয়ে রেখেছি, রিভার্স বায়াসের সাথে একটা জেনার ডায়োড লাগিয়ে রেখেছি। এবার জেনার ডায়োডের ক্যারেক্টারিস্টিক কার্ভটা হচ্ছে এরকম, যতক্ষণ তুমি জেনার ভোল্টেজ না দিচ্ছ, যতক্ষণ তুমি জেনার ভোল্টেজ পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই না করছো, ততক্ষণ কিন্তু তোমার কারেন্ট জিরো থাকবে। আইটা আমার জিরো, মানে জেনারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো তুমি ধরো একটা এইরকম একটা অ্যামাউন্ট অফ ভোল্টেজ অ্যাপ্লাই করেছো V1, এই ভোল্টেজটা যেটা তুমি ব্যাটারিতে অ্যাপ্লাই করেছো সেটা হচ্ছে V1। তাহলে কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো করবে? জেনারের মধ্যে দিয়ে কি কারেন্টটা যাবে? V1 ভোল্টেজের জন্য জেনারের কারেন্ট কত? গ্রাফে দেখো, জিরো। ও যাবে না। তাহলে আমার কারেন্টটা লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চলে যাবে। এবার আই কারেন্ট লোড রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আমার এই অ্যাক্রসে যে ভোল্টেজটা পড়বে সেটা হচ্ছে এই V1 ভোল্টেজটা পড়বে, লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এই V1 ভোল্টেজটা পড়ে যাবে, ঠিক কি না? আচ্ছা। এবার কি হবে যদি তুমি ভোল্টেজটা বাড়িয়ে দাও, which is greater than জেনার ভোল্টেজ, which is greater than জেনার ভোল্টেজ। যদি তুমি ভোল্টেজটা বাড়িয়ে দাও, তুমি এবার এখানে একটা মজার জিনিস দেখো, তুমি এটাকে আমি বাড়িয়ে দিলাম, জেনার ভোল্টেজ V2 করে দিলাম, তখন আমার জেনার ডায়োডে কিন্তু কারেন্ট পাস করবে, জেনার ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তখন জেনারের মধ্যে দিয়ে কারেন্ট চলে যাবে। কারণ জেনার তখন হাই কারেন্ট, যত বেশি কারেন্ট যাক না কেন জেনার নিতে পারবে, কিন্তু যতই কারেন্ট যাক না কেন জেনারের ভোল্টেজ কততে ফিক্স থাকবে? কারণ এইটা একটা মজার জিনিস। হ্যাঁ, ভিজেডই ফিক্স থাকবে। ভিজেডই ফিক্স থাকবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। কন্ডাক্টরের ক্ষেত্রে তোমার কারেন্ট যত বাড়ে ততই ভোল্টেজ বাড়ে, লিনিয়ার গ্রাফ আছে। কিন্তু জেনার ডায়োড বা ডায়োডের ক্ষেত্রে তোমার ভোল্টেজের সাথে কারেন্ট কিন্তু লিনিয়ারলি বাড়ছে না, তোমার কিন্তু এরকম বাড়ছে। মানে একটা পয়েন্ট এমন থাকবে যে ভোল্টেজ কম বাড়বে কিন্তু কারেন্ট হু করে বাড়তে থাকবে, বুঝতে পারলে তো? এরকম কেস হবে, এটা হচ্ছে ডায়োড, এই জন্য এটাকে নন ওহমিক কন্ডাক্টরস বলে। তো যতই কারেন্ট আমার জেনারের মধ্যে দিয়ে যাক না কেন, জেনারের অ্যাক্রসে ভোল্টেজটা কত থাকবে? ভিজেড থাকবে, ঠিক কি না? তাহলে বলো RL এর অ্যাক্রসে কত ভোল্টেজ থাকবে? স্যার V2 মাইনাস ভিজেড থাকবে, প্যারালেল না? জেনার আর আচ্ছা। RL টা প্যারালেল আছে না? তাহলে তো দুজনের অ্যাক্রসে সেম ভোল্টেজ থাকা উচিত। তো RL এর অ্যাক্রসেও ভিজেডই থাকবে, বুঝতে পারলে? তাহলে এক্সট্রা ভোল্টেজ যেটা তুমি বলছিলে V2 মাইনাস ভিজেড, সেটা কোথায় থাকবে? এই যে RS টা কি করতে দিয়েছি, এর অ্যাক্রসে থাকবে V2 মাইনাস ভিজেড। ও আচ্ছা। বুঝতে পারলে? এইটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর সার্কিট। তার কারণ কি, জেনারের অ্যাক্রসে তোমার ভোল্টেজটা স্টেবিলাইজ করে দিয়েছে, ভিজেড এ ফিক্সড করে দিয়েছে জেনারের অ্যাক্রসটা। এই লোড রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার ভোল্টেজটা ফিক্সড করে দিয়েছে ভিজেড এ।
এই জন্য এটাকে বলছে ভোল্টেজ রেগুলেটর সার্কিট, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আসে যে ভোল্টেজ রেগুলেটর হিসাবে কিভাবে কাজ করে জেনার ডায়োড বোঝাতে বলে। তো এইখানে আমি এই ছবিটা আঁকতে হবে, আর কিভাবে কাজ করছে সেটা আমি এখানে লেখা আছে, এটা লিখতে হবে, যেটা বললাম সেটাই। একটা অঙ্ক দেওয়া আছে, দেখতে পারো, সিম্পল অঙ্ক, খুব একটা কঠিন কিছু না, নর্মালি কারচফস ল পেলে অঙ্কটা হয়ে যাবে। নর্মালি তোমাদের অঙ্ক আশা করছি দেবে না, তাও চলো দেখিয়ে দিই। জেনার ডায়োডের একটা অঙ্ক এখানটায় বলছে কি, তোমার 10 ভোল্টের ব্যাটারি, 10 ভোল্টের একটা ব্যাটারি রয়েছে, তোমার একটা 100 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে, আর জেনার ডায়োডের সাথে কানেক্ট করা রয়েছে রিভার্স বায়াসে। জেনার ভোল্টেজ হচ্ছে কত, 4.7 ভোল্ট, 4.7 ভোল্টের রয়েছে। তাহলে আমার কারেন্ট কত ফ্লো করবে জেনার ডায়োডের মধ্যে দিয়ে, জেনার ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো করবে সেটা জিজ্ঞেস করছে, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দ্য ডায়োড। তো একটা জিনিস মাথায় রাখবে যে জেনার ভোল্টেজ যেটা আছে, তোমাকে ধরতে হবে যে জেনারের অ্যাক্রসে সেই ভোল্টেজটা ফর্ম করেছে, এটা খেয়াল রাখবে। জেনার ডায়োডে যে ভোল্টেজটা দেওয়া ভিসেট, সেটা তোমার এই জেনার ডায়োডের অ্যাক্রসে ফল করেছে, উপরে আর নিচে। তাহলে এখানটায় আমাকে যেটা করতে হবে, সিম্পল কারচফস ল অ্যাপ্লাই করতে হবে। আমি উল্টো হয়ে ঘুরছি, আমি এখানে দেখো জেনারের নেগেটিভ সাইডে হিট করলাম, নেগেটিভ সাইডে হিট করা মানে আমাকে পজিটিভ নিতে হবে, প্লাস 4.7 ভোল্ট। তারপর আমি এই 100 ওহমে গেলাম, 100 ওহমে কারেন্টটা আমার দিকেই ফ্লো করছে, তাই জন্য আমার -100 I হবে, সরি আমার দিকে ফ্লো করছে, +100 I হবে, কারচফস ল নিয়ম। আর তারপর আমি গিয়ে এই 10 ভোল্টের পজিটিভ টার্মিনালে হিট করলাম, তার মানে -10 ভোল্ট হয়ে যাবে, যে ইকুয়ালস টু 0। এখান থেকে তোমাকে আই বার করতে হবে, আই বেরোবে 10 মাইনাস 4.7/100, I মাইনাস 4.7/100। নর্মাল কারচফস ল দিয়ে করতে হবে। তোমার শুধু মাথায় রাখতে হবে যে জেনার ডায়োডের অ্যাক্রসে আমার জেনার ভোল্টেজটা ফর্ম করেছে, উপরটা প্লাস নিচেরটা মাইনাস, এইটা শুধু মাথায় রাখতে হবে। এখানে কারচফস লটাও করা আছে, কিভাবে কেভিএল ইউজ করতে হয়, অ্যাপ্লিকেশন অফ কেভিএল। এই যে 10 মাইনাস 4.7/100, এটাই আশা করছি তোমাদের কোনো অসুবিধা নেই এই অঙ্কগুলো করতে। বলো, অঙ্কটা বুঝতে পেরেছো নাকি একবার বুঝিয়ে দেবো আরেকবার? না স্যার, বুঝেছি। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার জেনার ডায়োডের কেসটা গেল। এটা বাদ দিয়ে তাহলে নেক্সট তোমাদের যেটা দেখতে হবে, রেকটিফায়ার। ডায়োডের মধ্যে দেখবে রেকটিফায়ার থেকে আগের বার একটা প্রশ্ন এসেছিল। আচ্ছা, এইখানটায় আমি অনেক কিছু করা রয়েছে, তোমাদের সবকিছু দেখতে হবে না, শুধু ওয়ার্কিং, এই ইনপুট আউটপুট ওয়েভফর্ম ওয়ার্কিংটা দেখো, অ্যান্ড ইফ পসিবল রেকটিফিকেশন এফিসিয়েন্সিটা কি দেখার দরকার আছে? না, দরকার নেই। তোমরা আপাতত এই এফিসিয়েন্সি অফ রেকটিফিকেশন এটাও দেখার দরকার নেই, অনলি আপ টিল ওয়ার্কিংটা দেখো, আপ টিল ওয়ার্কিং। এই ওয়ার্কিংটা এই অবধি করেছি, 3টে পয়েন্ট দেখবে, সার্কিট ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, ইনপুট আউটপুট ওয়েভফর্ম, আর ওয়ার্কিংটা। এরপরে যেগুলো আছে সেগুলো তোমাদের পরের সেমিস্টারে আছে, মানে 4th সেমিস্টারে আছে। সেম জিনিস তোমাকে দেখতে হবে, পরের আরেকটা পিডিএফ আছে, সেটা পাঠিয়ে দেবো। ফুল ওয়েভ রেকটিফায়ারটা দেখবে, ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে ওয়ার্কিংটা, ইনপুট আউটপুট ওয়েভফর্মটা দেখবে, ওয়ার্কিংটা দেখবে, কারণ ওয়ার্কিংটাই মোস্ট প্রবাবলি আগের বার এসেছিল। এইগুলো ক্যালকুলেশন গুলো দেখার দরকার নেই, আশা করছি তোমাদের ক্যালকুলেশন দেবে না অত ডিটেলস, এইগুলো তোমাদের পরের সেমিস্টারে লাগবে ক্যালকুলেশন গুলো। আর এরপরে আছে ব্রিজ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ারের সার্কিট ডায়াগ্রামটা দেখবে, ওয়ার্কিংটা দেখবে, ইনপুট আউটপুট ওয়েভফর্ম সেম ওয়ে অ্যাজ ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, এই কটা আমি তোমাদের পাঠিয়ে দেবো, এইগুলো একটু দেখবে। চলো একটু ডিসকাস হয়ে যাক তাহলে। রেকটিফায়ার কি? রেকটিফায়ার হচ্ছে এমন ডিভাইস, এটাও ধরো ডেফিনেশন দিতে পারে, যারা এসি কে ডিসি তে কনভার্ট করে, বুঝতে পারলে তো? কনভার্টস এসি টু ডিসি, অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে কনভার্ট করে, তাদেরকে আমরা বলি
রেকটিফায়ার। তো রেকটিফায়ার নর্মালি তিনটে টাইপের হয়, এখানে মানে আমরা তিনটে টাইপেরই পড়বো, হাফ ওয়েভ, ফুল ওয়েভ আর ব্রিজ। হাফ ওয়েভ রেকটিফায়ারের কানেকশনটা কিরকম হবে? আচ্ছা কি থাকে দেখো, একটা ট্রান্সফরমার থাকে, এটা হচ্ছে ট্রান্সফরমার, ট্রান্সফরমারকে এইভাবে, এটা হচ্ছে ট্রান্সফরমারের সার্কিট ডায়াগ্রাম, ঠিক আছে, এইভাবে দেখানো হয়। এই ট্রান্সফরমারের এখানটায় তুমি একটা ডায়োড লাগিয়ে দিয়েছো, আর এই ডায়োডের অ্যাক্রসে এখানটায় একটা আরএল রেজিস্ট্যান্স রয়েছে, লোড রেজিস্ট্যান্স, আর এই পয়েন্টে তুমি আউটপুট মাপছো, এইটা হচ্ছে তোমার ভি আউটপুট। আর এই দুটো পয়েন্টে তুমি এই ট্রান্সফরমারের প্রাইমারিতে তুমি ভি ইন দিচ্ছ, ইনপুট ভোল্টেজ, ঠিক আছে। তো এইটা হচ্ছে নর্মাল সার্কিট। এবার কাজ কিভাবে করছে আর করসপন্ডিং ইনপুট আউটপুট ওয়েভফর্মটা কিরকম হচ্ছে সেটা দেখবে। এটা হচ্ছে ইনপুট ওয়েভফর্ম ভি ইন। ভি ইনটা তুমি নর্মালি কিরাম অ্যাপ্লাই করবে, একটা সাইনুসয়েডাল ভোল্টেজ অ্যাপ্লাই করেছো, ঠিক আছে। তো ভি ইনটা হচ্ছে একটা সাইনুসয়েডাল ভোল্টেজ, ভি ইনটা হচ্ছে একটা সাইনুসয়েডাল ভোল্টেজ। এবার এখানটা দেখো, যখন তোমার এই ফার্স্ট হাফ সাইকেল আছে, যখন ফার্স্ট হাফ সাইকেল আছে তখন তোমার কি হবে দেখো, দুটো পয়েন্ট আছে, তো এখানে দুটো পয়েন্টের নাম দিয়ে দাও, এই পয়েন্টের নাম দাও এ পয়েন্ট, এই পয়েন্টের নাম দাও বি। এইভাবেই ওয়ার্কিংটা তোমাকে বোঝাতে হবে। যখন ভি ইন এর ফার্স্ট হাফ সাইকেলটা চলবে তখন তুমি খেয়াল করে দেখো এ পয়েন্টটা পজিটিভ থাকবে আর বি পয়েন্টটা নেগেটিভ থাকবে। তাহলে এবার আমাকে দেখে বলো তো, ডায়োডটা যেটা আছে সেই ডায়োডটা আমার কি বায়াসিং এ আছে, ফরওয়ার্ড বায়াসিং এ আছে না রিভার্স বায়াসিং এ আছে? ফরওয়ার্ড বায়াসিং এ। তাহলে কারেন্ট ফ্লো করবে, তাহলে কারেন্টটা এইদিকে ফ্লো করবে, আরএল এর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করবে। তাহলে কারেন্টে এবার যখন আরএল এর মধ্যে যে ভোল্টেজটা হচ্ছে তার পজিটিভ সাইডটা কোন দিকে হবে বলো? উপরে হবে না নিচে হবে? আরএল এর মধ্যে যে ভোল্টেজ ড্রপটা তৈরি হবে তার পজিটিভটা উপরে হবে না নিচে হবে? উপরে হবে, কারণ উপর থেকে নিচে কারেন্ট যাচ্ছে। তার মানে এই যে ভোল্টেজটা পাবো সেটা আমি কোথায় পাবো? এই ভি আউটে পাবো, এটা হচ্ছে ভি আউট। আর এই ভোল্টেজটা যেরকম যেরকম আমার ভি ইন বাড়বে সেরকম সেরকম ভি আউট বাড়বে, আর যেরকম যেরকম ভি ইন কমবে সেরকম সেরকম ভি আউট কমবে। তাহলে আমি এরকম একটা হাফ সাইকেল পেয়ে যাব অ্যাট আউটপুট ভোল্টেজ। এবার যেমনি আমি নেক্সট হাফ সাইকেলে চলে এলাম, নেক্সট হাফ সাইকেলে চলে এলাম, তখন কি হবে? এবার তুমি খেয়াল করে দেখো আমার ভোল্টেজের পোলারিটিটা চেঞ্জ হয়ে গেছে, জিরোর উল্টো দিকে চলে গেছে, পোলারিটি চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি হলো বলো তো, এখন এটা পজিটিভ নেগেটিভ হয়ে যাবে, বিটা পজিটিভ হয়ে যাবে, বুঝতে পারলে? এটা হচ্ছে সেকেন্ড হাফ সাইকেলের জন্য, এ পয়েন্টটা নেগেটিভ হয়ে যাবে, বি পয়েন্টটা পজিটিভ হয়ে যাবে। এটাই হচ্ছে অল্টারনেটিং কারেন্টের ব্যাপার, আমার পোলারিটি চেঞ্জ হচ্ছে। তাহলে এ পয়েন্টটা নেগেটিভ, বি পয়েন্টটা পজিটিভ। এবার ডায়োডটা কি আছে, ফরওয়ার্ড বায়াস না রিভার্স বায়াস? রিভার্স। রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস হলে কি কারেন্ট ফ্লো করবে? না কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই জায়গাটা আমি ফাঁকা পাবো, কিছু পাবো না। নেক্সট কোথায় আবার আমার কারেন্ট ফ্লো করবে? যখন আবার পরের হাফ সাইকেলটা আসবে, মানে এখানটায় আমি আবার একটা কারেন্ট ভোল্টেজ পাবো, কারেন্ট ফ্লো করবে আর আমি ভোল্টেজ পাবো। তাহলে দেখো আউটপুট ওয়েভফর্মটা দেখে নাও হাফ ওয়েভ রেকটিফায়ারের, এইটা হচ্ছে ইনপুট আউটপুট ওয়েভফর্ম। ইনপুট ভোল্টেজটা যখন যখন পজিটিভ আছে তখন তখন আউটপুট ভোল্টেজটাও পজিটিভ আছে, কিন্তু যখন ইনপুট ভোল্টেজটা নেগেটিভ হচ্ছে তখন কিন্তু আমার আউটপুট ভোল্টেজটা জিরো, কিছু নেই। তো এইটা হচ্ছে, এবার যেহেতু আমার ফুল ওয়েভটাকে রেকটিফাই করছে না, শুধু হাফ ওয়েভটাকে রেকটিফাই করছে, শুধু ওপরের অংশটাকে রেকটিফাই মানে নিচের অংশটাকে বাদ দিয়ে দিচ্ছে, হাফ ওয়েভটাকে রেকটিফাই করছে, তাই এটাকে আমরা বলছি হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। বোঝা গেল? ঠিক তো? তো তোমরা এই ওয়ার্কিং যেটা বললাম সেটা এখানটায় লেখা রয়েছে, তোমাদের এই ওয়ার্কিং অবধি পড়বে, অ্যাভারেজ ভ্যালু এইসব ক্যালকুলেশনটা তোমাদের এখন লাগছে না, পরের সেমিস্টারে গিয়ে লাগবে। আপাতত সার্কিট ওয়ার্কিং হাফ ওয়েভ রেকটিফায়ারের। নেক্সট চলে যাচ্ছি হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ারে।
ফুল ওয়েভ রেকটিফায়ারে হয় কি, আচ্ছা হাফ ওয়েভ রেকটিফায়ার বুঝতে পেরেছো তো, কোনো প্রবলেম নেই তো? কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলো। ফুল ওয়েভ রেকটিফায়ারে হয় কি, একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার থাকে। হ্যালো, কানেকশন আছে তো? একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। আচ্ছা, ফুল ওয়েভ রেকটিফায়ারে আমার একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, এটাকে বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমার থাকে। এই সেন্টার ট্যাপ ট্রান্সফরমারটার কাজ কি বলে দিচ্ছি। আপাতত আমি ধরছি যে এখানে তিনটে পয়েন্ট হবে, এ ও আর বি, তিনটে পয়েন্ট। এবার আমি কি করব, এ থেকে আমার একটা ডায়োড লাগালাম, এই ডায়োডটার নাম দিলাম D1। বি পয়েন্টে আমি আরেকটা ডায়োড লাগালাম, এই ডায়োডের নাম দিলাম D2। এই দুটো ডায়োডকে আমি কি করছি, আচ্ছা এই সেন্টার ট্যাপিং যেটা আছে সেইটার সাথে এই ডায়োডকে আমি একটা রেজিস্ট্যান্স RL দিয়ে কানেক্ট করছি। এটা হচ্ছে RL, আর এই পয়েন্টে আমি অবভিয়াসলি আউটপুট ভোল্টেজ Vout পাবো, আর এখানটা আমি Vin দিচ্ছি, ইনপুট ভোল্টেজ। এই যে এইটা দেখো কিভাবে কানেক্ট হয়েছে, এটা আমার সেন্টার ট্যাপিং কে টাচ না করে এই পয়েন্টে চলে গেছে। এই পয়েন্টে আমি একটা নাম দিয়ে দিতে পারি, সেন্টার ট্যাপিং কে টাচ করেনি কিন্তু, খেয়াল রাখবে। এবার দেখো কি ঘটছে, ভি ইন আর ভি আউট। ভি ইন আর ভি আউট। ভি ইনে আমি একই রকম সাইনোসয়েডাল ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, ছবিটা একটু বাজে হয়ে গেল, তোমরা একটু ঠিক করে নিও। একটা সাইনোসয়েডাল ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি। এটা রেসপেক্টে তোমরা এবার দেখো, যখন আমার ফার্স্ট হাফ সাইকেলটা আসবে, ফার্স্ট হাফ সাইকেলটা যখন আসবে তখন আমার কি হবে দেখো কানেকশনটা। ফার্স্ট হাফ সাইকেলে এই সাইডটা পজিটিভ, এই সাইডটা নেগেটিভ, তো নরমালি এই সাইডটা পজিটিভ, ওপরটা পজিটিভ, নিচটা নেগেটিভ। আমার এই জায়গাটা খেয়াল রাখবে, এটা পজিটিভ হবে, ওটা নেগেটিভ হবে উইথ রেসপেক্ট টু এ। খুব ইম্পর্টেন্ট, ও পয়েন্টটা নেগেটিভ উইথ রেসপেক্ট টু এ, কিন্তু ও পয়েন্টটাই আবার পজিটিভ উইথ রেসপেক্ট টু বি, কারণ এই পজিটিভ নেগেটিভ আমি কারোর সাপেক্ষে ধরছি। মাঝখানের যে পয়েন্টটা আছে, সেন্টার ট্যাপিং পয়েন্টটা আছে, সেটা ওটা আমার এস রেসপেক্টে নেগেটিভ হবে, কিন্তু বি এর রেসপেক্টে পজিটিভ হবে। এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না বলো? সেন্টার মানে মাঝখানে কোনো একটা ভ্যালু হবে, দুটো মাঝখানে। মানে বলতে পারা যেতে পারে যে এটা আমার বেশি পজিটিভ আছে ও এর থেকে, আর বিটা আমার ও এর থেকে নেগেটিভ আছে, এরকম ধরা যেতে পারে। ঠিক আছে। তাহলে এই অবস্থায় তোমরা একটু দেখে আমায় বলো যে D1টা যখন আমার কি বায়াসিং এ আছে, যখন আমার এটা পজিটিভ ওটা নেগেটিভ, D1টা তখন আমার কি আছে, ফরওয়ার্ড আছে, এটা পি সাইডটা পজিটিভ পাচ্ছে, আর এন সাইডটা তুমি দেখো কোথায় গিয়ে কানেক্ট হচ্ছে, আমার ও পয়েন্টে কানেক্ট হচ্ছে, ঠিক কি না? হ্যাঁ। তাহলে এটা আমার ফরওয়ার্ড, আর নিচেরটা কি আছে, এইটা আমার কি আছে, বিটা নেগেটিভ, তাই জন্য এন আমার পি সাইডটা নেগেটিভের সাথে কানেক্ট হচ্ছে, আর ওটা আমার পজিটিভ আছে, তার মানে খেয়াল করে দেখো এইটাও আমার কিন্তু উল্টো হয়ে আসছে, এইখান থেকে গিয়ে এই দেখো কানেকশনটা আমার D2 এর সাথে রয়েছে, ও পয়েন্টটা কিন্তু D2 এর সাথে কানেক্টেড। তো এটা কি রিভার্স বায়াসে আছে, D2 টা রিভার্স বায়াস ফার্স্ট হাফ সাইকেল, ঠিক কি না? একটা জিনিস দেখে রাখো, ও পয়েন্টটা এই পয়েন্টের সাথে কানেক্টেড, এটাকে আমি ও পয়েন্ট বলতে পারি, আবার এইটাকে ও বলতে পারি। দেখো ও পয়েন্টটা আমার বি এর সাথে এই ডায়োড এন এর সাথে কানেক্ট হচ্ছে কি হচ্ছে না দেখো, ঠিক আছে। বুঝা গেল তো? হ্যাঁ, এই এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে D2 টা রিভার্স বায়াসে আছে, তাহলে এখন কারেন্টটা কোন দিক দিয়ে ফ্লো করবে,
কারেন্টটা আমার কোন দিক দিয়ে ফ্লো করবে, এইটা দিয়ে ফ্লো করবে। আচ্ছা এইটা দিয়ে আমার এখানে কিন্তু একটা জয়েন্ট রয়েছে, একটা কানেকশন রয়েছে, আমার কি কারেন্টটা D2 তে যাবে? D2 তো রিভার্স, মানে ওপেন বায়াস, ওপেন ধরে নেবো, তো ওখান দিয়ে তো আর কিছু যাবে না যাবে তাহলে। না, তাহলে কারেন্টটার একমাত্র কোন পথ খোলা রয়েছে? RL। কারেন্টটা RL এর মধ্যে দিয়ে যাবে, গিয়ে সেন্টার ট্যাপে চলে যাবে, বুঝতে পারলে? তাহলে RL এর মধ্যে দিয়ে কারেন্টটা পাস করছে। এবার আমাকে বলো যে RL এর ওপরটা পজিটিভ হবে না নিচটা পজিটিভ হবে? উপরটা পজিটিভ। ওপরটা পজিটিভ, নিচটা নেগেটিভ। তাহলে আমি এখানটায় আউটপুট ভোল্টেজটা কিরকম পাবো? এরকম। আউটপুট ভোল্টেজটা এরকম পাবো, পজিটিভ, ওপরটা পজিটিভ বলে আমি পজিটিভ পাবো। এবার নেক্সট হাফ সাইকেল, এইটা নেক্সট হাফ সাইকেলে কি হবে? নেক্সট হাফ সাইকেলে আমার ভি, আমার পজিটিভ নেগেটিভটা উল্টে যাবে, এই সাইডটা নেগেটিভ, উপরটা পজিটিভ। তার মানে কি হচ্ছে বলতো, আমার এটা নেগেটিভ হচ্ছে উইথ রেসপেক্ট টু ও, অ্যান্ড ও ইজ নেগেটিভ উইথ রেসপেক্ট টু বি, বুঝতে পারলে? A is negative with respect to O and O is negative with respect to B। তাহলে এবার আমাকে বলো যে ডায়োড D1 টা কি বায়াসে থাকবে, ফরওয়ার্ড না রিভার্স? রিভার্স। হ্যাঁ। ডায়োড D2 টা ফরওয়ার্ড। ফরওয়ার্ড। কারেন্ট কার মধ্যে দিয়ে ফ্লো করবে তাহলে? ফরওয়ার্ডে কে আছে? D2 আছে, তার মানে D2 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। এই এইটার মধ্যে দিয়ে যাবে। এবার দেখো কারেন্ট কি এই দিকে যাবে, এই ডায়োডের দিকে যাবে কি? এই দিকে যাবে কারেন্টটা? না, ওটা ওপেন সার্কিট হয়ে ওপেন যাবে সার্কিট ওটা। আছে, কারণ রিভার্স বায়াসে আছে। তাহলে কারেন্টটা এখন কোন পথ পেলো? সেন্টার ট্যাপিং দিয়ে চলে যাবে। RL এর মধ্যে দিয়ে হয়ে। এবার আমাকে বলো RL এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, কোন RL এর কোন সাইডটা পজিটিভ ভোল্ট পাবে, কোন সাইডটা নেগেটিভ পাবে? মানে যে আউটপুট ভোল্টেজটা ফর্ম হচ্ছে, পোটেনশিয়াল ড্রপটা, কোনটা পজিটিভ, কোন সাইডটা পজিটিভ হবে, কোন সাইডটা নেগেটিভ? উপরটাই পজিটিভ হবে। ইয়েস। তার মানে কি দেখো, এইটাই ইম্পর্টেন্ট, ওপরটা পজিটিভ নিচটা নেগেটিভ এক্ষেত্রেও। তার মানে এক্ষেত্রেও আমি যে সার্কেলটা পাবো সেটা আপার সার্কেল পাবো, বুঝতে পারলে? যদি আমার উল্টে যেত এটা, যদি আমার ওপরটা নেগেটিভ নিচটা পজিটিভ হতো, তাহলে কিন্তু আমি, ওপরটা নেগেটিভ নিচটা পজিটিভ হতো, তাহলে কিন্তু আমার এটা উল্টে যেত, বুঝতে পারলে তো ঘটনাটা? কানেকশনটা এমন ভাবে তৈরি করা আছে যে আমার সবসময় আমি এইটা পাবো, বুঝতে পারলে কি পারলে না বলো? সবসময় আমি আপার সার্কেলটা পাবো, নিচের দিকে কিছু পাবো না। তাহলে আমার কি হয়ে গেছে, যেহেতু আমার আর জিরো নিচে যাচ্ছে না, তার মানে এটা আমার এসি ডাইরেক্ট কারেন্ট হয়ে গেছে, কিন্তু ফ্লাকচুয়েট করছে, ফ্লাকচুয়েটিং ডাইরেক্ট কারেন্ট। ফ্লাকচুয়েটিং ডিসি, বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ স্যার। তো এটারও তোমাদেরকে ফুল ওয়েভ রেকটিফায়ারের এই ডায়াগ্রাম রয়েছে। আর সব থেকে বেস্ট হচ্ছে যে কারেন্টের ফ্লোটা বোঝাবার জন্য তুমি এখানে প্রত্যেক পয়েন্টে তুমি নাম দিয়ে দেবে, ABCD নাম দিয়ে দেবে। আর কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে এখানে দেখো এই পাথ গুলো বলে দেবে, ACDEO। প্রথম কেসে কারেন্টটা ACDEO, দেখো তাহলে A থেকে C, C থেকে D, D থেকে E, E থেকে O, এইভাবে কারেন্টটা পাস করছে প্রথম কেসে। সেকেন্ড কেসে কারেন্টটা কোন পাথ ফলো করছে সেকেন্ড সাইকেলের জন্য? BCDEO। তাহলে তুমি এখানে দেখো সেকেন্ড ক্ষেত্রে BCDEO, তার মানে এইভাবে কারেন্টটা যাচ্ছে। তো এইভাবে তোমরা দেখিয়ে, পয়েন্ট দেখিয়ে দেবে, তাহলে তোমরা বোঝাতে পারবে যে কারেন্টটা কোন পাথ ফলো করছে। ঠিক আছে তো? তো এইভাবে তুমি ওয়ার্কিংটা বোঝাতে পারবে। আর ইনপুট আউটপুট ওয়েভফর্ম তো এটা। ঠিক আছে, বুঝতে পারলে তো এটা সবাই? ফাইনাল যেটা আছে সেটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার।
ব্রিজ রেকটিফায়ারে তোমাকে কি করছো দেখো, একটা এরকম ট্রায়াঙ্গেল শেপ আঁকবে, এই ডায়োড আর এই ডায়োড মুখোমুখি, আর এইভাবে তোমাকে ট্রায়াঙ্গেলটা আঁকতে হবে ব্রিজ রেকটিফায়ারে। ঠিক আছে, এইটা একে ফলো করছে, এটা একে ফলো করছে, এইটা একে ফলো করছে আর এটা একে ফলো করছে, এই দুজনে এইভাবে যাচ্ছে। এই পয়েন্টটা আর এই পয়েন্টটাকে তুমি ট্রান্সফরমারের সাথে কানেক্ট করবে, মানে ইনপুটের সাথে। এই আহা, এটা উল্টো হয়ে গেল। এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে আমি ট্রান্সফরমারের সাথে কানেক্ট করব। আর এই দুটো পয়েন্ট, বাকি যে দুটো পয়েন্ট আছে অল্টারনেট অপোজিট সাইডে, এইটাকে আর এইটাকে, এই দুটো পয়েন্টকে তুমি আরএল রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করবে। ঠিক আছে, দেখো বুঝতে পারছো তো সার্কিটটা? হ্যালো, কানেকশন আছে? হ্যালো, কানেকশন গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সেম কেস, যখন পজিটিভ, এটাও কিন্তু আমার এইটার মতোই হবে, সেম সেম গ্রাফ হবে। যখন পজিটিভ সাইকেল আছে, যখন পজিটিভ সাইকেল থাকা মানে কি, ওপরটা প্লাস নিচটা মাইনাস। তাহলে তুমি খেয়াল করে দেখো, এটা পজিটিভ পাচ্ছে, বিটা নেগেটিভ পাচ্ছে। তাহলে তুমি এবার একটুখানি খেয়াল করে দেখো কোন কোন ডায়োডটা ফরওয়ার্ড আছে, কোন কোন ডায়োডটা ফরওয়ার্ড আছে, এ পজিটিভ বি নেগেটিভ। এ পজিটিভ বি নেগেটিভ যখন, তখন তুমি খেয়াল করে দেখো তোমার এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে আর এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, এই দুটো ফরওয়ার্ড বায়াসে আছে, এই অল্টারনেট দু সাইডের ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, ঠিক কি না? এই অল্টারনেট দুটো ফরওয়ার্ড বায়াসে আছে, তাহলে কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করবে? এইটা দিয়ে যাবে, এইটার মধ্যে দিয়ে যেতে পারবে না কারণ রিভার্স বায়াসে রয়েছে। এই গেল, নিচে গেল, এইখান দিয়ে গেল, এইখান দিয়ে ঢুকলো, এখান দিয়ে কারেন্টটা ঢুকে বা দেখো কোথায় যাবে, উপর দিয়ে না নিচ দিয়ে বলো? নিচ দিয়ে। হ্যাঁ, কারণ এইটা আমার ফরওয়ার্ড আছে, এইখান দিয়ে হয়ে, এখান দিয়ে হয়ে, এখান দিয়ে হয়ে বেরিয়ে চলে গেল, এই যে বি পয়েন্ট এন্ড পয়েন্টটায় বেরিয়ে চলে গেল, এখান দিয়ে স্টার্ট হলো কারেন্টটা আর এখানে বেরিয়ে চলে গেল। বুঝতে পারলে? তাহলে তাহলে কারেন্টটা আমার যাচ্ছে, আরএল এর মধ্যে দিয়ে যাচ্ছে, ওপরটা পজিটিভ হচ্ছে, নিচটা নেগেটিভ হচ্ছে। বুঝতে পারলে? আরএল এর মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, ওপরটা পজিটিভ, নিচটা নেগেটিভ। তাহলে আমার এরকমই আউটপুট পাবো। আর যখন সেকেন্ড হাফ সাইকেলটা হবে, যখন সেকেন্ড হাফ সাইকেলটা হবে তখন কি হবে চলো দেখো। সেকেন্ড হাফ সাইকেলে সেকেন্ড হাফ সাইকেলে কি হবে, সেকেন্ড হাফ সাইকেলে আমার ওপরটা নেগেটিভ হয়ে যাবে আর নিচটা পজিটিভ হয়ে যাবে, তার মানে এটা নেগেটিভ, বিটা পজিটিভ। তাহলে এবার আমাকে বলো আন্দাজ করে কোন দুটো ডায়োড ফরওয়ার্ডে থাকবে, কোন দুটো ডায়োড ফরওয়ার্ডে থাকবে? এইটা আর এইটা, ঠিক কিনা? এটার এনটা নেগেটিভ পাচ্ছে আর এটার বিটা পজিটিভ পাচ্ছে, তার মানে এরা এর দুজনেই ফরওয়ার্ডে আছে। বুঝতে পারছো কি পারছো না বলো? তুমি এইভাবে চেক করো যে কার পিটা পজিটিভ পাচ্ছে আর কার এনটা নেগেটিভ পাচ্ছে। খেয়াল করে দেখো, এর পিটা পজিটিভ পাচ্ছে আর এর এনটা নেগেটিভ পাচ্ছে।
তার মানে এই দুজনেই ফরওয়ার্ডে থাকবে। বুঝতে পারলে তো? এটা বোঝা গেল কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে কারেন্টের ডাইরেকশন এবার কোন দিকে হবে? এবার নিচ দিয়ে কারেন্ট ঢুকবে, বি দিয়ে কারেন্টটা ঢুকবে, এই পয়েন্ট দিয়ে ঢুকবে, ঢুকে এইখান দিয়ে বেরোবে, ওপর দিয়ে যাবে না কারণ এটা রিভার্সে আছে। আবার এইখানে গেল, আর এল এর মধ্যে দিয়ে দেখো কারেন্ট যাচ্ছে, আর এল এর মধ্যে দিয়ে কোন দিকে ফ্লো করছে? ওপর থেকে নিচে, তার মানে ওপরটা প্লাস নিচটা মাইনাস। এই দিক দিয়ে যাবে, এখানে যাবে, এখান থেকে আমার নিচে যাবে না, এটা রিভার্সে আছে, এইটার মধ্যে দিয়ে গিয়ে এর মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। এই হচ্ছে আমার কারেন্টের ডাইরেকশনটা। তো বুঝতে পারলে তো? এবার এই যে কিভাবে কারেন্টটা যাচ্ছে এটাকে তোমাকে যদি লিখে বোঝাতে হয় তাহলে বেস্ট উপায় হচ্ছে তোমাকে এইভাবে প্রত্যেক পয়েন্ট মার্ক করে রাখতে হবে, এ ডি ই এফ সি বি, এইভাবে পয়েন্টস গুলো মার্ক করে রাখবে। আর যখন লিখবে তখন তুমি পাথটা বলে দেবে, এ ডি ই এফ সি বি, কারেন্ট যাচ্ছে এ ডি ই এফ সি বি, তার মানে এ থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ, এফ থেকে সি, সি থেকে বি। তো এইভাবে কারেন্টটা যাচ্ছে। তো এইভাবে পাথগুলো তুমি পয়েন্ট ওয়াইজ মার্ক করে দিতে পারবে। ঠিক আছে তো? আর এটার যে গ্রাফটা আছে তার গ্রাফটা আমার একদম হাফ ওয়েভ রেকটিফায়ারের মতোই হবে, সরি ফুল ওয়েভ রেকটিফায়ারের মতো হবে। ক্লিয়ার এই অবধি? কারোর কোনো অসুবিধা? তাহলে এই অবধি থাকুক আজকে।